আমাকে বউ ভাবতে তোমার লজ্জা করে না? তাহলে অর্ণব হাসি চাপল। এই মুহূর্তে সত্যিই তার লজ্জা আসছে না। ভেতর থেকে সচল কণ্ঠে সে বলে, আজব, লজ্জা কেন করবে? তুমি তো একমাত্র মেয়ে যাকে আমি ছোটবেলা থেকেই বড় বোন বলতে চাইনি। মেঘলার ভুরু কুঁচকাল, শক্ত কণ্ঠে প্রশ্ন করে। কি বলতে চাইতে? অর্ণব মৃদু হেসে বলল। বউ বলতে চাইতাম। মেঘনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, ছেলে মানুষের কথা বাদ দাও অর্ণব। তুমি আমার থেকে 4 বছরের ছোট। এই বিয়েটা জোর করে দেওয়া হয়েছে। তুমি কিছুই বোঝো না সংসার জিনিসটা কি। অর্ণব তার কথার বিন্দুমাত্র বিরক্ত না হয়ে পাশে রাখা চেয়ার টেনে বসতে বসতে উত্তর দেয়। বয়স দিয়ে কখনো ভালোবাসা মাপা যায় নাকি? তুমি শুধু 4টা বছরের বড়, তাই বলে তুমি আমার থেকে সব জানো আর আমি কিছুই জানি না, এটা কোনো কথা হলো? মেঘলা চোখ সরিয়ে নিল, তার কণ্ঠে ক্লান্তি। বলা যায় না পারতেই কথা এগোচ্ছে সে। অর্ণব, তুমি সবে অনার্সের 3য় বর্ষে পড়ছো আর আমি মাস্টার শেষ করে চাকরি খুঁজছি। আমরা দুইটা ভিন্ন দুনিয়ার মানুষ। এই বিয়েটা ভুল হয়েছে, বোঝো তুমি মন দিয়ে। অর্ণব চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইল মেঘলার দিকে, তারপর ধীরে ধীরে বলল, ভুল? আমি কিন্তু এই বিয়েটা খুব চেয়ে করেছি। বাবাকে বলেছিলাম মেঘলাকে বাঁচাতে গেলে তাকে আমাদের বাড়িতে আনতেই হবে। বাবা প্রথমে রাজি হয়নি, তবে আমি নাছোড়বান্দা ছিলাম। আমি তো চাওয়া জিনিসই পেয়েছি, এতে ভুল কোথায়? মেঘলা চমকে উঠল। এই কথা সে জানতো না। তার মনে পড়ে গেল কিছুদিন আগের অতীতে সেই দিনগুলো, অন্ধকার দিনগুলো। মেঘলার বাবা শফিক আহমেদ ছিলেন একজন সৎ পোশাক ব্যবসায়ী। ঢাকার মিরপুরে তাদের ছোট্ট একটা জীবন ছিল। মা রোকেয়া আক্তার ছিলেন গৃহিণী। একমাত্র মেয়ে মেঘলাকে তারা চোখের মনি করে রেখেছিলেন। চতুর্থ শ্রেণী থেকেই ছবি আঁকাই তার প্রবল ঝোঁক ছিল এবং মা বাবা তাকে ক্যানভাস আর রং এনে দিতে কখনো কার্পণ্য করেনি। কিন্তু সুখ বেশি দিন টেকে না। মেঘলা যখন 14 বছর বয়স, তখন তার মা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন। ডাক্তাররা ধরলেন কিডনির জটিলতা। বহু চিকিৎসা করেও তাকে বাঁচানো গেল না। মায়ের মৃত্যুটা মেঘলাকে গভীরভাবে ভেঙে দিল। বাবা শফিক আহমেদ এই আঘাত সামলাতে একা হয়ে পড়েন আর মূলত মেঘলার দেখভাল করার জন্য 1 বছর পর শিরিন নামের এক নারীকে তার বাবা বিয়ে করলেন। শুরুর দিকে শিরিন ভালো মানুষই দেখালো ও ধীরে ধীরে তার আসল রূপ বেরিয়ে আসে। মেঘলার বাবা যখন বাসায় থাকতেন, শিরিন তাকে যত্ন করত, মিষ্টি কথা বলতো। কিন্তু শফিক সাহেব অফিসে গেলে শিরিনের চেহারা বদলে যেত। মেঘলাকে রান্নাঘরে ডেকে খাটানো হতো। ময়লা কাপড় ধোয়া, বাসন মাজা থেকে শুরু করে ঘর মোছা যাবতীয় কাজ করতে হতো তাকে। তখন থেকে মেঘলার হাতে কলমের চেয়ে ঝাঁটা বেশি ধরা পড়তে থাকে। মেঘলার প্রথম প্রতিবাদ করতে গিয়েছিল। একদিন বাবাকে বলতেও চেয়েছিল, কিন্তু শিরিন তাকে আগেই হুমকি দিয়ে রেখেছিল যে এসব কথা বললে তোর বাবা আমাকে বিশ্বাস করবে নাকি? তোকে করবে দেখে নিস। তোর বাবার এখন একমাত্র ভরসা আমি, তুই না। মেঘলা উপায় পায় না আর মুখ বুজে সব শুয়ে নেয়। দিন কেটে যায়। বাবার মুখের দিকে তাকিয়ে মায়ের কথা মনে করে মনটা শান্ত রাখে। কিন্তু ভাগ্য আবার চক্রান্ত করল। মেঘলার যখন 18 বছর বয়স, তখন এক দুর্ঘটনায় তার বাবা মারা যান। একটা অজ্ঞাতনামা ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবা মারা যাওয়ার পর শিরিন যেন পূর্ণ রাক্ষসী রূপ নিল। মেঘলা নামে রেখে যাওয়া সম্পত্তি দখল করতে সে উঠে পড়ে লাগলো। মেঘলাকে জানানো হলো তার বাবার ঋণ ছিল অনেক, সম্পত্তি বিক্রি করে তা পরিশোধ করতে হবে। মেঘলা প্রতিবাদী হলে শিরিনের প্রহারের মাত্রা বেড়ে যায়। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, মেঘলার পড়াশোনাও বন্ধ করে দিতে চেয়েছিল। শুধুমাত্র কলেজের এক শিক্ষিকার ঐকান্তিক প্রচেষ্টায় সে মাস্টার্স শেষ করে। তবে তার পুরো সময় কেটেছে বাসার কাজ আর শিরিনের অকথ্য গালি শুনে। প্রতিবেশীরা ব্যাপারটা বুঝতে পারলেও কেউ সরাসরি হস্তক্ষেপ করেনি। মেঘলা রাতের অন্ধকারে বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখত। মেঘলা আকাশের তারা দেখতে পেত না।
তার জীবনের আকাশও ক্রমশ অন্ধকার হয়ে আসছিল। চাকরি খোঁজার মতো মানসিক শক্তি আর অবশিষ্ট ছিল না। তবু সে চেষ্টা করত। এক সন্ধ্যায় সে যখন শীর্ণে ভাতিজা রিয়াজের অগ্রাহ্য প্রস্তাবে বিরক্ত, ঠিক তখনই তার বাবার পুরনো বন্ধু শাহেদ আনোয়ার তার বাসায় হঠাৎ আসেন। সেই সন্ধ্যাটা মেঘলার কাছে এক তীব্র দুঃস্বপ্নের মতো ছিল। শিরিন বাড়ি ছিল না। তার ভাতিজা রিয়াজ সে প্রায়ই আসতো আন্টির সাথে দেখা করতে। সে এসেছিল সেদিন। রিয়াজের বয়স 25, চেহারা শুকনো আর চোখে বদমাইশি ভাব। সে মেঘলাকে বারবার ইঙ্গিতপূর্ণ কথা বলতো। সেদিন সাহস করে সরাসরি বলে বসলো, তুই তো একা, তোর সাথেও কেউ নেই। আমার সাথে চলে আয়, আমি যা বলি তাই কর, তাহলে অনেক সুখ পাবি তুই। তোকে অনেক সুখে রাখবো আমি। মেঘলা ক্রোধে ফুঁসে ওঠে। রিয়াজ ঠিক কোন ইঙ্গিতে কথাগুলো বলছে তা বুঝতে দেরি হয় না তার। তেটে উঠে রিয়াজের দিকে আঙ্গুল তাক করে ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, বের হও এখান থেকে, এক্ষুনি বের হও, না হলে আমি কিন্তু আশপাশের লোকজন ডাকবো। বের হও। রিয়াজ তখন বাঁকা হেসে দ্রুত এগিয়ে এসে হঠাৎ মেঘলার হাত চেপে ধরে। মেঘলা চিৎকার দেয়। এমন পরিস্থিতিতে কি করবে বুঝতে পারছিল না সে। উপরওয়ালারকে ডাকা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তখন ঠিক ওই সময় দরজার কলিং বেল বেজে ওঠে। রিয়াজ ভয়ে হাত ছেড়ে দেয় আর মেঘলা ছাড়া পেতেই ছুটে গিয়ে দরজা খুলে দেখে শাহেদ আনোয়ার দাঁড়িয়ে আছেন। তার পরনে সাদা পাঞ্জাবি, হাতে ছোট্ট একটি ব্যাগ। মেঘলাকে এমন ভয় পেতে দেখে চমকে গিয়ে বললেন, তোমার কি হয়েছে মা? মুখ এমন দেখাচ্ছে কেন? মেঘলা কিছু বলতে যাবে তার আগে রিয়াজ ভেতর থেকে বের হয়ে বলে ওঠে, কিছু না, ওই একটু পড়ে গিয়েছিলাম। আন্টি বাসায় নাই, আপনি পরে আসবেন। শাহেদ আনোয়ার রিয়াজের দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকিয়ে তারপর মেঘলার চোখের দিকে তাকিয়ে কিছু বুঝতে পারেন। তিনি কিছু না বলে ঘরে ঢুকে পড়েন। রিয়াজ থতমত খেয়ে মৃদু গলায় তুলে মেঘলাকে উদ্দেশ্য করে বলে, আমি আবার আসবো, দেখে নেব তোকে, মাথায় রাখিস। তারপর আর কাল বিলম্ব না করে এক প্রকার পালিয়েছিল সেদিন সে। তারপর শাহেদ আনোয়ার মেঘলাকে পুরো ঘটনা জিজ্ঞাসা করলে মেঘলা কিছু বলতে পারে না, শুধু কেঁদে ফেলে। অনেক জোরাজোরির পর সে বিগত বছরগুলো সব দুঃখ, শারীরিক নির্যাতন, মানসিক যন্ত্রণা সব উগরে দেয়। শাহেদ আনোয়ারের চোখ জলে ভরে ওঠে। তিনি ভীষণ রেগে যান নিজের উপরই। মেয়েটা যে তার বন্ধুরই মেয়ে নয়, নিজের মেয়ের মতোই আপন মনে বিড়বিড় করতে থাকে। আমি এতদিন কেন তোমার খোঁজ নিইনি? দোস্ত, তুই আমাকে মাফ করে দে। আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলেন। সেই রাতেই তিনি সিদ্ধান্ত নেন শিরিন ফিরলে তার সাথে তীব্র কথা হয়। শাহেদ আনোয়ার সরাসরি বলেন, তুই এই মেয়েটাকে মানুষ করিস নাই, অত্যাচার করেছিস। আজ থেকে এই মেয়ে আমার মেয়ে হয়ে থাকবে, তোর সাথে ওর কোনো সম্পর্ক থাকবে না। শিরিন চিৎকার করে আইন আদালতের ভয় দেখায়, কিন্তু শাহেদ আনোয়ার তার জবানবন্দি ভিডিও করে রেখেছিলেন আগেই। আসলে তিনি মেঘলার কলেজের শিক্ষিকার মাধ্যমে অনেক কিছু জানতেন, আর আজ সব প্রমাণ পেয়ে গেছেন। সব শেষমেশ শিরিন কোনো প্রতিরোধ করতে পারে না। সম্পত্তির ব্যাপারে মামলা চলবে বলে জানিয়ে দেওয়া হয়, কিন্তু মেঘলাকে নিয়ে যেতে কোনো বাধা দেয় না, কারণ তার বাবা রেখে যাওয়া ফ্ল্যাট আর কিছু টাকা দখল করাই তখন তার মূল লক্ষ্য। মেঘলা শাহেদ আনোয়ারের সাথে তার বাসায় আসে। গুলশানে বড় বাসা। স্ত্রী নাসরিন সুলতানা অসম্ভব স্নেহ করেন তাকে। তাদের একমাত্র ছেলে অর্ণব তখন পড়ে অনার্স 3য় বর্ষে, হোস্টেলে থাকে। মাঝে মধ্যে বাড়ি আসে। মেঘলার সাথে অর্ণবের দেখা হয় এক সুমিষ্ট বিকেল বেলায়। সেদিন মেঘলা ছাদের দোলনায় বসে নীল সাদা আকাশ দেখছিল নিরলাই। তার খেয়ালই ছিল না যে পেছনে অর্ণব নামের এক যুবক তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অর্ণবের মনে হয় এই সুন্দরী রমণীর থেকে সে চেয়েও চোখ সরাতে পারছে না। বেশ কিছু সময় পর কারো ছায়া অনুভব করে মেঘলা হঠাৎ পেছনে তাকায়। সে প্রথম অর্ণবকে দেখে কিছুটা চমকে যায়। তারপর সে চিনতে পারে ছোটবেলায় সে অর্ণবকে দেখেছিল। এত বছর পর সেই ছোট্ট ছেলেটা এখন বড় হয়েছে, তবুও মেঘলার মনে হয় এই ছেলেটার সাথে তার দূরত্বটা বয়সের অভিজ্ঞতার। অর্ণব তার দিকে আগ্রহ নিয়ে তাকালেও সে তাকে এড়িয়ে চলে। অর্ণব সেটা টের পায়, কিন্তু কিছু বলে না। মেঘলার কিছুটা
এড়িয়ে সিঁড়ির কাছে যেতেই তার মাথাটা চক্কর দিয়ে ওঠে। অনেকটা সময় ধরে রোদের মধ্যে বসে থাকার কারণে হয়তো এমন হচ্ছে। তার মনে হয় আজই সে সিঁড়ি থেকে পড়ে মারা পড়বে, কিন্তু তা হয় না। সঠিক সময়ে অর্ণব এসে তাকে বাঁচিয়ে নেয়। মেঘলা যখন বুঝতে পারে অর্ণবের হাত তার কোমরের গভীরভাবে অবস্থান করছে, তখন লজ্জায় তার চোখ বন্ধ হয়। মেঘলা অর্ণবের অনেক কাছে, এত কাছে যে তার নাকে মেঘলার শরীরে মিষ্টি সুবাস এসে লাগছে। অর্ণব এবার ইচ্ছে করে মেঘলাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে। মেঘলার ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, সেথায় চোখ আটকাতেই দিশা হারায় অর্ণব। তিলটা যেন তাকে টানছে। অর্ণব নিজেকে আটকায় না, সে সেই তিলের দিকে এগিয়ে যায়। তবে একটু এগিয়ে সে থমকে যায়। মস্তিষ্কে টনক নড়ি কিন করতে যাচ্ছিল সে মেঘলাকে ছেড়ে দ্রুত গতিতে ছাদে প্রবেশ করে। মেঘলাও ছাড়া পেয়ে সেখান থেকে পালায়। এরপর তাদের দেখা হয়েছে কয়েকবার। তাদের চোখ একে অপরকে দেখেছে, তবে তারা একে অপরের সাথে কথা বলেনি। কিছু সংকোচ, কিছু লজ্জায় আবরণে ঘিরে রেখেছিল দুজনকেই কিছুদিন। নাসরিন বেগম একদিন মেঘলার কাছে ডেকে বলেন, মা, যদি কিছু মনে না করিস তাহলে একটা কথা বলতাম তোকে। এত আমতা আমতা করছেন কেন আন্টি, বলুন না। তোর একটা ভবিষ্যৎ তো চিন্তা করতে হবে মা। পরের বাড়িতে যাওয়ার চেয়ে ভালো আমাদের কাছেই থাক। অর্ণব তোকে খুব পছন্দ করে রে মা। আমরাও চাই তুই আমাদের ঘরের বউ হয়ে থাক। তোর মতো লক্ষ্মী একটা মেয়ে আমার ঘরে থাকলে আর কোনো চিন্তা করতে হবে না আমার। মেঘলা অবাক হয়, অবিশ্বাস আর আপত্তি মেশানো সুরে বলে, আন্টি, অর্ণব তো আমার থেকে অনেক ছোট, এটা অসম্ভব। ও আমার ছোট ভাইয়ের মতো। নাসরিন ভারী হেসে বলেন, ছোট বড় ভালোবাসার ক্ষেত্রে কোনো বাধা নয়। তুই রাজি হলে আমরা কথা বলবো। মা, তুই ভেবে দেখ একবার। মেঘলা ভেবে দেখার চেষ্টা করেও কোনো সিদ্ধান্তে আসতে পারে না। অর্ণবের মুখটা ভাসে চোখের সামনে। হাসি খুশি উদ্যমী এক তরুণ, ওর সাথে সংসার, এটা তার কাছে অবাস্তব লাগে। কিন্তু শাহেদ আনোয়ার আর নাসরিনের চাপাচারিতে নিজের অসাধ্য এক ধরনের কৃতজ্ঞতার কাছে নত হয়ে মেঘলা একসময় মেনে নেয়। শুধু কৃতজ্ঞতা হয় তার সৎমায়ের ভয়টাই আসল কারণ তার এই বিয়েতে সম্মতি দেওয়ার। তার সৎমা এখন তার লিগ্যাল গার্ডিয়ান। সে যে কোনো সময় আইনের সাহায্য নিয়ে মেঘলাকে এখান থেকে নিয়ে যেতে পারে। তবে অর্ণবকে বিয়ে করলে তা হবে না, কারণ তখন অর্ণব তার লিগ্যাল গার্ডিয়ান হয়ে যাবে। মেঘলা বিয়েতে রাজি হয়, তবে শর্ত দেয় অর্ণবকে বিয়ের আগে জানাতে হবে পুরো সত্য, কেন এই বিয়ে হচ্ছে। শাহেদ আনোয়ার অর্ণবের সাথে কথা বলেন। অর্ণব কোনো দ্বিধা করে না, বরং বলে, বাবা, আমি যখন এই মেয়েটাকে প্রথম যেদিন দেখেছিলাম, ওর ক্যানভাসে রং মাখা হাত দেখেছিলাম, তখনই ঠিক করে রেখেছিলাম ও যেন আমার হয়। আমি জানি না তার মধ্যে কি আছে, কিন্তু এতটুকু জানি ওকে আমার লাগবে। আমাদের বয়সটা কেউ দেখতে যাবে না। মেঘলা এই গল্প শোনেনি। তার ধারণা ছিল অর্ণব বাধ্য ছেলে, বাবা মায়ের কথাই মেনে নিয়েছে। আজ বাসর রাতে এসে অর্ণবের নিজের মুখ থেকে সেই বাক্যটা শুনে মেঘলার মনটা অন্যভাবে ধাক্কা খায়। তবে বাইরে তার মুখের গাম্ভীর্য অটুট থাকে। মেঘলা ঘাড় ঘুরিয়ে তাকাই, আস্তে করে বলে, তুমি কি বলতে চাইছো? তুমি আগে থেকে আমাকে পছন্দ করতে? অর্ণব হাসে। ছেলেটার হাসি খুব মোহনীয়। কথাটা মেঘলার মুখে না বললেও মনে মনে মেনে নিয়েছে। পছন্দ না, ভালোবাসতাম, কিন্তু সেটা বলতে গেলে তো তুমি আমাকে পাগল ভাবতে, তাই বলিনি। কতবার যে বারান্দা থেকে দেখেছি তুমি বাবার সাথে সিগন্যালের মোড় ধরে হাঁটতে, আর ভাবতাম একদিন আমি ওই মোড় ধরে তোমাকে নিয়ে হাঁটবো। মেঘলা বিরক্ত হয়। উড়ন্ত বয়সটা একবার পার করে আসলেই বিরক্ত লাগার কথা। ছেলে মানুষের স্বপ্ন দেখছো তুমি অর্ণব, বাস্তবতা কঠিন অর্ণব, সংসার কোনো কবিতা না। অর্ণব চেয়ার থেকে উঠে দাঁড়ায়, হাঁটতে থাকে ধীরে ধীরে রুম জুড়ে। শীতল হাওয়া বইতে থাকা জানালার পাশে দাঁড়িয়ে বলে, তুমি ঠিক বলেছ, সংসার কবিতা না, কিন্তু তার মানে এই না যে সংসারে অনুভূতি থাকবে না। তুমি যে কষ্ট সহ্য করেছো তার ধারে কাছেও আমি যেতে পারবো না, কিন্তু আমি কি পারি না তোমার কষ্টগুলো নতুন সুখে ঢেকে দিতে?
মেঘলা চুপ। তার ভেতরে আহত মেয়েটা লুকিয়ে থাকা বর্মের আড়াল থেকে কান পেতে শোনে, কিন্তু আহত পাখি বিশ্বাস করতে চায় না কোনো হাতের নরম স্পর্শ খুব বেশি দিন ধরে শুধু আঘাত পেয়ে এসেছে। কি করে এত সহজে বিশ্বাস করে ফেলে সে কাউকে? সম্ভব নয় এটি। মেঘলা কড়া গলেই বলে, বড় বড় কথা বলে লাভ নেই, তুমি অনেক ছোট, কিছুই বোঝো না, আমার সাথে সংসার হবে না। অর্ণবের চোখে ছায়া পড়ে, কিন্তু সে হাল ছাড়ে না। ধরো, তুমি আমাকে এখন সুযোগ দেবে না, আমি রাজি আছি, কিন্তু একটা কথা বলি, আমি তোমাকে বলবো না আমি তোমার স্বামী, এই পরিচয় জোর করে চাপাতে। আমি শুধু বলবো আমি তোমার ভালোবাসার মানুষ হতে চাই। মেঘলা চোখ ঘোরায়, ভুরু জোড়া গুটিয়ে বলে, তুমি কথা বলো খুব, এই ঘরে আমাদের একসাথে থাকতে হবে, রাত কাটাতে হবে, কিন্তু তুমি উল্টো পাল্টা কিছু ভেবে রেখো না, আমি কিন্তু চিৎকার করবো এমন কিছু হলে। অর্ণব মুচকি হাসে, মাথা দুদিকে নাড়িয়ে হেয়ালি করে বলে ওঠে, জানতাম এমন কিছুই হবে, তাই আগে থেকেই ভেবে রেখেছি। ভেবো না আমি ঘুমাবো মেঝেতে, বিছানাটা তোমার জন্য ছেড়ে দিলাম। মেঘলা চমকে কি বলে এই ছেলে, এত সমর্পণ কেন? কি বলছো? অর্ণব সিরিয়াস হয়। মেঘলা, আমি জানি তুমি জোর করে এই বিয়েতে এসেছো, আমি তোমাকে ছুতে চাই না যতক্ষণ না তুমি নিজে আমাকে মেনে নাও। আমি শুধু চাই তুমি নিরাপদ থাকো, আর সেই নিরাপত্তাটা তুমি পাওনি মায়ের মৃত্যুর পর থেকে। আমি যদি সেই জায়গাটুকুও দিতে পারি তবেই আমি ধন্য। মেঘলার বুকের ভেতরটা কেমন করে ওঠে, অস্বস্তি নয়, যেন একটা উষ্ণতার ঢেউ, কিন্তু সে কিছুতেই নরম হবে না। তীব্র গলায় বলে, তাহলে মেঝেতেই শুয়ে পড়ো, আমার কিছু যায় আসে না। অর্ণব কিছু বলে না। আলমারি থেকে একটা পাতলা চাদর আর একটা বালিশ বের করে মেঝেতে বিছিয়ে দেয়। নিজে পাঞ্জাবি বদলে আরামদায়ক কাপড় পরতে আসে, তারপর মৃদু শব্দে শুয়ে পড়ে। মেঘলা বসে থাকে খাটের উপর, পা দুটো ভাঁজ করে জড়সড় ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 12টা। বাইরে রাতের নিস্তব্ধতা। একসময় সে নিজের শাড়ি অগোছালো করে বালিশে মাথা রাখে, কিন্তু ঘুম আসে না। চোখের সামনে ভেসে ওঠে শিরিনের নিষ্ঠুর ছবি, বাবার মরা মুখ আর নিজের একাকিত্বের সমুদ্র। আর অর্ণব, সে নিচে শুয়ে ফিসফিস করে কিছু বলছে। মেঘলা কান খাড়া করে শোনে। অর্ণব বলছে, আমি পারবো মেঘলা, আমি তোমাকে ভালোবাসতে পারবো এত গভীরে যেখানে তোমার কোনো কষ্টই পৌঁছাবে না। মেঘলার চোখ বুজে ফেলে, ভেতরে কেঁপে ওঠে, কিন্তু ঠোঁট থেকে কোনো সাড়া আসে না। তবুও বাসরের প্রথম রাত কাটতে থাকে এক অদ্ভুত টানাপোড়েনে, না বলা কথার ভিড়। দূরত্বের ঠান্ডা বাতাস আর উকি দেওয়া এক চিলতে আসার আলো নিয়ে। ভোরের আজানটা মেঘলার ঘুম ভাঙিয়ে দিল। সে ধড়ফড় করে উঠে বিছানায় বসলো। ক্ষণিকের জন্য তার মনে হলো সে যেন কোনো অজানা জায়গায় পড়ে আছে। তারপর ধীরে ধীরে চারপাশের দিকে তাকিয়ে তার সব মনে পড়ে গেল। বাসর ঘর, লাল গোলাপের পাপড়িগুলো এখন শুকিয়ে খাটের উপর আঁকা বাঁকা হয়ে ছড়িয়ে আছে। এলইডি লাইটগুলো তখনও মিটিমিটি জ্বলছে, কিন্তু ভোরের নরম আলোয় সেগুলো ফিকে দেখাচ্ছে। মেঘলার চোখ গেল নিচের দিকে। মেঝেতে শোয়া অর্ণব, ছেলেটা পাতলা চাদর গায়ে জড়সড় হয়ে ঘুমাচ্ছে, হাতটা বালিশের তলায়, মুখটা একপাশে কাত। ঘুমের মধ্যে তার চেহারাটা আরও বেশি ছেলে মানুষই দেখাচ্ছে। মেঘলা কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর নিজের ভেতরে তাড়া করলো। গতকালের পুরো কথোপকথন তার মস্তিষ্কে ঘুরপাক খেতে লাগলো। আমি তোমাকে ছুতে চাই না যতক্ষণ না তুমি নিজে আমাকে মেনে নাও। কথাটা শুনে তার বুকের ভেতরটা কেমন করছিল তা এখনও টের পাচ্ছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না এই ছেলেটা আসলে এমন, নাকি এটা কোনো চালাকি। মেয়েটা নিজের শাড়ির আঁচল ঠিক করতে করতে খাট থেকে নামলো, আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চোখের নিচে কালি ফোলা ভাব। সারা রাত ঠিক মতো ঘুমাতে পারেনি। ঘুম এলো, বারবার ঘুম ভেঙেছে শিরিনের মুখ দেখে, আবার কখনো স্বপ্নে দেখেছে তার মা তাকে ডাকছে, মা তুমি কোথায়, আমাকে নিয়ে যাও না। মা আসে না, মার আসবে না কখনো মেঘলা জানে, কিন্তু কেন যে এখনো তার মনটা কাঁদে। বাসর রাতে কারো চোখের জল ফেলা উচিত নয় জানে মেঘলা, তবুও আয়নার সামনে দাঁড়িয়ে তার নিজের ওপর এত মায়া হলো যে চোখের কোণ চিকচিক করে উঠল। সে তাড়াতাড়ি চোখ মুছে নিল, অর্ণব যেন না দেখে ফেলে।
পেছন থেকে খসখসে শব্দ হলো। মেঘলা ঘুরে দেখলো অর্ণব উঠে বসেছে। চোখ কসলাতে কসলাতে বলল, হ্যাঁ। তাহলে আমি নামাজ পড়ে আসি, তুই অল্প একটু আরাম করো। ঘুমোতে পারোনি রাতে? অর্ণব লাফ দিয়ে ওঠে। মেঘলা কোনো উত্তর দিল না, শুধু ঘাড় নাড়ল, যেন ও হ্যাঁ বোঝায় নাও বোঝায়। অর্ণব তাড়াতাড়ি অজু করে বাথরুমে গেল। মেঘলা আবার বিছানায় বসে পড়ল। মনে পড়ল গতকাল অর্ণবের বলা সেই স্বীকারোক্তি, ছোটবেলা থেকেই তোমাকে ভালোবাসতাম। কথাটা সত্যি নাকি মুখের কথা? এই 4 বছরের ছোট ছেলেটা আসলে তাকে ভালোবাসে, নাকি শুধু বাবা মায়ের কথাই মেনে নিয়েছে? নিজের ভেতরটা তোলপাড় করছে। মেঘলা এখনো সিদ্ধান্ত নিতে পারে না। তার ক্ষত এত গভীর যে কোনো একটা সুন্দর কথাই তা ভরঠাও নয়। কিছুক্ষণের মধ্যেই অর্ণব বাথরুম থেকে বের হয়ে এলো। ফ্রেশ দেখাচ্ছে তাকে। সাদা পাঞ্জাবি পরে জায়নামাজ বিছালো। ঘরের এক কোণে নামাজ পড়তে দাঁড়ালো। মেঘলা চুপচাপ দেখলো সিজদায় যাওয়ার সময় অর্ণবের পাঞ্জাবির আস্তিন গুটিয়ে গেছে। হাতের কবজি দেখা যাচ্ছে। কেমন একটা নরম নিরীহ ভাব। কিন্তু এই ছেলেটাই কাল রাতে কত জোরালো কথা বলছিল। নামাজ শেষ করে অর্ণব উঠে দাঁড়ালো। মেঘলার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, চলো নিচে যাই, আম্মু নিশ্চয়ই নাস্তা তৈরি করে রেখেছে। মেঘলা ইতস্তত করল। আমি একটু পরে আসছি। অর্ণব মাথা নাড়ল। ঠিক আছে, তবে বেশি দেরি করো না, ঠান্ডা হয়ে যাবে। বলে সে ঘর থেকে বেরিয়ে গেল। মেঘলা একা হয়ে গেল। নিজেকে কেমন অসহায় অসহায় লাগে। এই বাড়িটা এখন তার ঠিকানা, কিন্তু সে নিজেকে একদমই আপন মনে করতে পারছে না। যেন জোর করে গুজে দেওয়া হয়েছে একটা অচেনা জায়গায়। ধীরে ধীরে শাড়ি বদলালো। লাল শাড়িটা খুলে পরল সাধারণ একটা জামদানি শাড়ি, যেটা গতকাল শাশুড়ি দিয়েছিলেন। চুলগুলো আস্তে খোপা করলো। আয়নায় নিজেকে দেখলো। এখনও চোখের নিচে ক্লান্তির ছাপ। নিচে নাস্তার টেবিলে সবে বসে আছে শাহেদ আনোয়ার, নাসিন, সুলতানা আর অর্ণব। মেঘলা আসতেই সবাই তার দিকে তাকালো। নাসিন হেসে বলল, আয় মা, বস, তোর জন্য পরোটা আর ডিম ভুনা রেখেছি। মেঘলা ছোট্ট করে সালাম দিয়ে বসলো। অর্ণব মিটি মিটি হাসছে। শাহেদ আনোয়ার পত্রিকা পড়ছিলেন। পত্রিকা নামি মেঘলার দিকে তাকিয়ে বললেন, কেমন আছো মা? মেঘলা মাথা নাড়ল। ভালো আছি। অর্ণব, মেঘলার হাতে খাবার দাও। অর্ণব সাগ্রহে এগিয়ে গিয়ে নিজের হাতে মেঘলার পাতে পরোটা তুলে দিল। তারপর পাশের বাটিতে ডিম ভুনা আর আলু ভাজি বাড়িয়ে দিল। মেঘলা লজ্জায় আর অস্বস্তিতে মুখ নামিয়ে নিল। নাস্তা চলাকালীন শাহেদ আনোয়ার বললেন, মেঘলা, তোর সম্পত্তির ব্যাপারটা কিন্তু আইনজীবীরা দেখছে। একটা মোকদ্দমা করতে হবে, চিন্তা করিস না, ওগুলো আমরা দেখব। তুই এখন সংসারে মন দে। মেঘলা ফিসফিস করে বলল, আপনারা অনেক করেছেন আমার জন্য। একদম ওসব বলিস না। তুই এখন আমাদের পরিবারের অংশ। আর বল, অর্ণব কেমন আচরণ করে তোর সাথে? মেঘলা অস্বস্তিতে পড়ে গেলেন। কি জবাব দেবে বুঝতে পারল না। অর্ণব তাকে বাঁচাতে এগিয়ে এলো। আম্মু, এই প্রশ্ন এখন না করলেও চলে, ও একটু সময় নিক। নাসিন হেসে ফেলেন। দেখ, একদিনেই বইয়ের পক্ষ নেওয়া শুরু করে দিয়েছে। শাহেদ আনোয়ার হাসলেন। টেবিলের পরিবেশ হালকা হয়ে এলো। মেঘলা চুপচাপ খেতে লাগলো, কিন্তু তার কান দুটো লাল হয়ে গেছে। খাওয়া শেষে অর্ণব বলল, আজ কোথাও যাবে? কোথায় যাব? বাইরে। আমি ভাবছিলাম আমরা দুজনে একটু হাঁটতে যাই। মেঘলা তার ছেলের সঙ্গে বলল, কার সাথে? কেন? আমার সাথে। আমার যেতে ইচ্ছে করছে না। অর্ণব একটু থামলো, তারপর বলল, ইচ্ছে নেই নাকি আমার সাথে যাবে না? মেঘলা কিছু বলল না। আচ্ছা, তাহলে আমরা ছাদে যাই। এই বাড়ির ছাদটা দেখেছো? খুব সুন্দর। ছোটবেলায় আম্মু বকলে আমি ছাদেই পালিয়ে যেতাম। মেঘলা তার দিকে তাকালো। অর্ণবের চোখে একটা সরল অনুরোধ। ছেলেটা সত্যি তাকে একটু সময় দিতে চায়, একটু কথা বলতে চায়। মেঘলা নিজের অজান্তে পা দুটো যেন সায় দিল। সে ঘাড় কাত করল। চলো। ছাদে ওঠার সিঁড়ি দিয়ে যাওয়ার সময় অর্ণব এগিয়ে এলো। দরজা খুলে ধরলো। ছাদে পা রাখতে মেঘলা থমকে দাঁড়ালো। সত্যি সুন্দর। ছাদে নতুন গাছ লাগানো হয়েছে। পুরো ছাদ জুড়ে টবে গাছ, গোলাপ, বেলি, হাসনাহেনা, টগর, কত রকম যে ফুল গাছ।
এক কোণে কয়েকটা শীতকালীন সবজির গাছও আছে, লাউয়ের মাচা, সিমের লতা আর খানিকটা ফাঁকা জায়গা যেখানে কাঠের বেঞ্চ পাতা। নতুন বেঞ্চের উপর একটা ছোট্ট ছাউনি। মেঘলা বিস্ময়ে চারিদিক তাকিয়ে দেখল, তার মনে পড়ে গেল ছোটবেলায় তাদের বাড়ির ছাদে তার মা এমনি করেই টবের গাছ লাগাতেন। সেই ছাদটা এখন নেই, শীর্ণের দখলে চলে গেছে। পছন্দ হয়েছে? মেঘলা ধীরে ধীরে বলল, খুব সুন্দর। কে করেছে এসব? আমি করছি, আর আম্মু একটু সাহায্য করেছেন। ছোটবেলা থেকে গাছপালা পছন্দ আমার। রংপুরে নানু বাড়িতে বেড়াতে গেলে অনেক লিচু, আম, কাঁঠালের গাছ ছিল। সেই থেকেই গাছের প্রতি আলাদা টান। তখন ভাবতাম বড় হয়ে নিজের বাড়িতে বাগান করব। মেঘলা অর্ণবের দিকে তাকালো। এই তথ্যটা তার কাছে নতুন। অর্ণবের এই রূপটা সে আগে কখনো দেখেনি। ওই যে ওখানে হাসনাহিনার গাছটা দেখছো, ওটা কিন্তু আমার খুব প্রিয়। রাতে ফুল ফোটে, ভোর রাতে সারা ছাদ ভরে যায় গন্ধে। কাল রাতে আমি মেঝেতে শুয়ে সেই গন্ধ পাচ্ছিলাম। মেঘলা চমকালো। জানলা খোলা ছিল? হ্যাঁ। তারা ছাদের বেঞ্চে এসে বসলো, দুজনের মধ্যে কিছুটা ফাঁকা রেখে। কিছুক্ষণ কেউ কিছুই বলল না। দূরে গুলশানে লেকের পাশের রাস্তায় গাড়ি চলছে, পাখিরা ফিরে আসছে গাছে গাছে। ভোরের রোদটা নরম হয়ে ছড়িয়ে পড়ছে। মেঘলা চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। কি ভাবছো? কিছু না, কিছু তো ভাবছো। জীবনের কথা। অর্ণব একটু সরে এসে মেঘলার দিকে ফিরল। আমাকে বলবে না? মেঘলা দীর্ঘশ্বাস ফেল। কি বলবো? সব তো জানো। সব না, তবে তুমি যেটা মনে মনে ভাবছো সেটা আমি জানি না। মেঘলা কিছুক্ষণ ইতস্তত করলো, তারপর বলল, আমার জীবনটা যদি একটা ক্যানভাস হয়, তাহলে সেটার উপর এখন পর্যন্ত শুধু কালো আর ধূসর রং পড়েছে। রঙের ছোঁয়া বলতে কিছুই নেই। অর্ণব, তুমি তো জানোই না, একটা মেয়ে যখন নিজের বাসায় পর হয়ে যায় তখন তার কেমন লাগে। অর্ণব চুপ করে রইল। মেঘলা বলে গেল, মারা যাওয়ার পর বাবা বদলে গিয়েছিল। মনে হয়েছিল বাবা আর সেই বাবা নেই। শিরিন আসার পর তো কথাই নেই। প্রথম দিকে ভেবেছিলাম মেনে নেব, সব সৎ মায়েরা বুঝি এমনই হয়, কিন্তু শিরিন তো মানুষই না। কি নির্মম হতে পারে একজন নারী, তা আমি দেখেছি। আমাকে দিয়ে বাসনের থালা মাজানো হতো, তাও আবার ঠান্ডা পানি দিয়ে। শীতে যখন হাত বরফ হয়ে যেত, রান্না ঠিক মতো না করতে পারলে চুলের মুঠি ধরে ঘর থেকে টেনে বের করে দিত। প্রতিবেশীরা দেখলেও কেউ কিছু বলতো না, কারণ শিরিন তাদের আগেই বুঝিয়ে রেখেছিল যে আমি নাকি বখাটে মেয়ে। অর্ণবের চোয়াল শক্ত হয়ে গেল, তার হাত মুষ্টবদ্ধ হয়ে আসছিল। মেঘলা বলল, বাবা যখন মারা গেল আমার তো মনে হলো এই বুঝি শেষ হয়ে গেলাম, দুনিয়ায় আমার কেউ নেই। শিরিন ভেবেছিল আমি হয়তো আত্মহত্যা করব, করি নাই, কারণ ছবি আঁকা আমাকে বাঁচিয়েছিল। আমার মা বলতেন, তুই খুব ভালো আঁকিস মেঘলা, তোর আঁকার মধ্যে আমি তোকে দেখতে পাই। তাই যখন খুব কষ্ট হতো আমি কল্পনায় ছবি আঁকতাম, কেবল সেটাই আমাকে টিকিয়ে রেখেছিল। অর্ণব ফিস ফিস করে বলল, এখনো কি তুমি আঁকো? মেঘলা মাথা নাড়ল। না, অনেকদিন আঁকা হয় না। কেন? ক্যানভাস ট্যানভাস কিছুই নেই, আর ইচ্ছেটাও মরে গেছে। অর্ণব উঠে দাঁড়ালো, কিছু না বলে ভেতরে চলে গেল। মেঘলা কিছুটা অবাক হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যেই অর্ণব ফিরে এলো, তার হাতে একটা প্যাকেট। এইটা নাও। বলে প্যাকেটটা মেঘলার কাছে এগিয়ে দিল। মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি এটা? খুলে দেখো কি এটা। মেঘলা প্যাকেটটা খুলো। ভেতরে একটা আকৃতি বোধ, এক বক্স রং তুলি, কয়েকটা রঙের টিউব, ক্যানভাস, স্টেচ করা ফ্রেম আর কিছু আঁকার কাগজ। মেঘলার হাত কাঁপা কাঁপা হয়ে উঠল। এইসব তুমি কোথায় পেলে? কাল রাতে আনার ব্যবস্থা করেছিলাম। নতুন বউ আসছে, তার জন্য কি উপহার হবে ভাবছিলাম। তারপর মনে হলো গয়না ঘাটতি দিয়ে তুমি খুশি হবে না। তোমার পুরনো ভালোবাসাটা ফিরিয়ে দিতে পারলেই তুমি খুশি হবে। মেঘলার গলা ধরে এলো। তুমি কি করে জানতে পারলে যে আমি ছবি আঁকি? ছোটবেলায় তোমার বাসায় গিয়েছিলাম বাবার সঙ্গে।
তুমি তখন ক্লাস 7-এ পড়ো। বারান্দায় বসে ছবি আঁকছিলে, আমি চুপচাপ দাঁড়িয়ে দেখছিলাম। তুমি একটা রাজকন্যার ছবি আঁকছিলে, গোলাপি জামা পরা, হাতে ফুল। আমি এতটাই মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম যে বাড়ি ফিরে মাকে বলেছিলাম আমি বড় হয়ে ওই আপুকে বিয়ে করব। মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইল। অর্ণব হাসল। তখন অবশ্য আম্মু খুব হেসেছিল, কিন্তু তারপর থেকে যতবার দেখেছি ততবার তোমার উপর আমার ভালো লাগাটা বেড়েছে। তুমি তো একটা পাগল। পাগল তো বটেই, তোমার জন্য পাগল। মেঘলা হঠাৎ করে চুপ হয়ে গেল। প্যাকেটটা হাতে ধরে বসে রইল। তার ভেতরটা কেমন করছে, একসাথে খুশি আর ভয়। খুশি কারণ কেউ তার ভালোবাসার জিনিসটা মনে রেখেছে, কারণ ভয় কারণ এটা যদি আবার কোনো ছলনা হয়। শিরিন তো প্রথম প্রথম এমনই ভালো মানুষই দেখিয়েছিল। মেঘলা সাবধানী গলেই বলল, অর্ণব, আমি চাই না তুমি আমাকে ভুল বোঝো। আমি এখনো তোমাকে ঠিক মেনে নিতে পারি নাই। তুমি যতই ভালো কিছু করো, আমি এখনই বিশ্বাস করতে পারবো না। আমি জানি, কিন্তু আমি অপেক্ষা করতে পারি। আমার কোনো তাড়া নেই। মেঘলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আর যদি কখনোই মেনে না নেই তখন? তাহলে তুমি যেদিন বলবে চলে যেতে আমি চলে যাব, কিন্তু তার আগে আমি তোমায় একটু সুখী করতে চাই। সুখী? তুমি কি জানো সুখী হওয়া কাকে বলে? আমি তো ভুলেই গেছি সুখ জিনিসটা কি। তাহলে আবার মনে করিয়ে দিতে হবে। শোনো মেঘলা, সুখ মানে বড় বড় জিনিস না। সুখ মানে সকালে উঠে কারো হাসি দেখা, এক কাপ চায়ের আড্ডা, দুজনের একসাথে হাঁটতে যাওয়া, অল্প অল্প ঝগড়া করা, এগুলাই সুখ। আর তুমি এতদিন কষ্ট ছাড়া কিছুই পাওনি, তাই এই ছোট ছোট সুখগুলো তুমি চিনতে পারো না। মেঘলা অর্ণবের চোখের দিকে তাকিয়ে রইল। ছেলেটার চোখ এত গভীর, এত শান্ত যে তার নিজের ভেতরের ঝড়টাকে একটু থামিয়ে দেয়। তুমি সত্যিই কি আমার 4 বছরের ছোট? সেটা তো বাস্তব, কিন্তু তাতে কি আসে যায়? কি আসে যায় জানো না তুমি? আমি চাই আমার স্বামী আমাকে বুঝবে, আগলে রাখবে। একজন ছোট ছেলের কাছ থেকে এসব আশা করা পাগলামি। আগলে রাখার ক্ষমতা কেবল বয়স দিয়ে হয় না মেঘলা, অনুভূতি দিয়ে হয়। আর আমি তোমাকে নিয়ে যত অনুভব করি তা হয়তো তোমার থেকে অনেক বেশি। মেঘলা যেন বলতে গিয়ে থেমে গেল। আসলে অর্ণবের কথা শুনে তার মনের ভেতর এক ধরনের মৃদু ঘূর্ণি ওঠে, যেটা সে অস্বীকার করতে চায়। সে তাই চুপ করে থাকাই ভালো মনে করে। কিছুক্ষণ পর সে বলল, আমি ভেতরে যাব। আচ্ছা যাও, কিন্তু রংতুলির প্যাকেটটা নিয়ে যেও। মেঘলা প্যাকেটটা হাতে নিয়ে ছাদ থেকে নেমে এলো। নিজের ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। তারপর বিছানার উপর প্যাকেটটা খুলে এক একে সব সরঞ্জাম খুলে বের করলো। ক্যানভাসটা ছুঁয়ে দেখলো। কতদিন পর তার আঙ্গুলে কেমন একটা শিহরণ খেলে গেল। রঙের টিউবগুলো সাজিয়ে রাখলো। একটা পাতা খুলে পেন্সিলটা হাতে নিল। কি আঁকবে কিছুই মাথায় আসছে না। তার মাথায় শুধু একটা ছবি ভাসছে, একটা মেয়ে যে অন্ধকারে দাঁড়িয়ে আছে আর দূরে কোথাও একটা তারা জ্বলছে। মেঘলা পেন্সিল চালানো শুরু করলো। নিচে অর্ণব একা ছাদে বসে রইল। তার মনটা একটু হালকা কিন্তু একটু ভারীও। মেঘলার মনের দরজাগুলো এত শক্ত করে বন্ধ যে সেগুলো খোলা সহজ হবে না। সে এটা জানে, কিন্তু সে জানে একবার যদি খোলে তারপর আর কোনো বাধা থাকবে না। হঠাৎ তার ফোন বেজে উঠল। কল আসছে তার বন্ধু রাফির কাছ থেকে। অর্ণব ফোন ধরল। রাফির কণ্ঠে চাপা উত্তেজনা। কে রে, বাসর রাত কেমন কাটলো? তোর সিনিয়র বউ তোকে মেনে নিয়েছে? অর্ণব হেসে বলল, তুই কল্পনা কর, বাসর রাতে বর মেঝেতে ঘুমিয়েছে। রাফি হো হো করে হেসে উঠল। কি বলিস, তুই মেঝেতে ঘুমিয়েছিস? হ্যাঁ। তুই কি সিরিয়াস? পাগল নাকি তুই? তাকে পেয়ে হাতছাড়া করলি? রাফি, তুই এসব বুঝবি না। মেঘলা শুধু একটা মেয়ে না, ওর পেছনে অনেক ইতিহাস আছে। ওর সাথে জোর করে কিছু করাটা অন্যায় হয়। অর্ণব গম্ভীর হয়ে গেল। রাফি কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই সত্যিই পাগল, কিন্তু তোর পাগলামিটা তোর বড় গুণ। ঠিক আছে, বেস্ট অফ লাক। ফোন কেটে দিয়ে অর্ণব দাঁড়িয়ে রইল।
মনের ভেতর অদ্ভুত এক শান্তি কাজ করছে। সে জানে এই অপেক্ষার ফল একদিন হবে, হয়তো সময় লাগবে, কিন্তু হবে। এরপর দুপুর হয়ে এলো। লাঞ্চের সময় সবে একত্রিত হলো। নাসিন রান্না করছেন শুটকি ভর্তা, ইলিশ মাছের পাতলা ঝোল আর ডাল। মেঘলা নিচে এসে দেখলো সবাই বসে আছে। সে একটু জড়সড় হয়ে গেল। নাসিন হাতের ইশারায় তাকে কাছে ডাকলেন। মেঘলা এই শুটকি খেতে পারবে তো? জি পারবো। অর্ণবের তো খুব পছন্দ, আগে একা একা খেত, এখন তুই এসে গেছিস, সঙ্গ পাবে। আমি আর মেঘলা আজ দুপুরে বাইরে একটু ঘুরতে যাব। বাইরে কোথায় যাবি? আজাদ মার্কেট যাব, মেঘলার জন্য কিছু জিনিস কিনে দেব, আর আমারও তো গেঞ্জি টেঞ্জি দরকার। অর্ণব হাসি মুখে বলল। শাহেদ আনোয়ার বললেন, যেতে পারিস, কিন্তু তাড়াতাড়ি ফিরিস। এলাকায় মাঝে মধ্যে নাশকতার ঘটনা শোনা যাচ্ছে, সাবধানে যাস। চিন্তা করবেন না আব্বু, আমরা ফিরে আসবো তাড়াতাড়ি। খাবার শেষে অর্ণব মেঘলাকে বলল। জামা পাল্টে নাও, আমরা ঘন্টাখানেক পর বের হব। মেঘলা ইতস্তত করছিল। আমার তো আসলে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছে না করলে চলবে না, বের হতে হবে। তুমি আর চার দেয়ালে বন্দি হয়ে থাকবে না। অর্ণবের জোর দেখে মেঘলা আর আপত্তি করলো না। সে ঘরে এসে পোশাক পাল্টালো। একটা হালকা সবুজ রঙের শাড়ি পরল, চুলগুলো বেনি করে নিল। আয়নায় নিজেকে দেখতে গিয়ে লক্ষ্য করলো কেমন যেন অন্যরকম দেখাচ্ছে। হয়তো শুধুই তার ভ্রম, কিন্তু সত্যি আজ তার চোখের নিচের কালিটা কিছুটা কমেছে। নিচে এসে দেখলো অর্ণব প্রস্তুত, সাদা শার্ট আর জিন্স, হাতে ঘড়ি, চুলগুলো আসানো। তাকে আজ বেশ অন্যরকম লাগছে, যেন আরো পরিণত, আরো দায়িত্বশীল। অর্ণব হেসে বলল। তাহলে চলো। তারা যখন বাইরে বেরোলো তখন বিকেলে নরম রোদ পড়ছে। রাস্তার বাচ্চারা খেলছে, ফেরিওয়ালা ডাকছেন। গুলশানের অভিজাত এলাকা হলো, আশেপাশের রাস্তায় সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে। অর্ণব রিক্সা ডাকলো। আজাদ মার্কেট যাবেন? রিক্সায় ওঠার সময় অর্ণব মেঘলার হাতটা ধরলো যেন সে পড়ে না যায়। মেঘলা চমকালো, কিন্তু কিছু বলল না। অর্ণবের হাতের ছোঁয়া কেমন নরম আর আশ্চর্যজনকভাবে উষ্ণ। সে মনে মনে ভাবলো, এই হাতের ছোঁয়াটা কেন আমার এত ভালো লাগছে। রিক্সা চলতে লাগলো। অর্ণব কিছু বলছে না। মেঘলা রাস্তার দিকে তাকিয়ে রইল। মনটা তার অদ্ভুত হয়ে আছে। গতকালও সে ভাবছিল এই বিয়েটা একটা ভুল, আর আজ সে এই ছেলেটার সাথে বাজারে যাচ্ছে, হাত ধরাধরি করে রিক্সায় উঠছে। জীবনটা কত অদ্ভুত। মেঘলা মনে মনে বলল। আজাদ মার্কেটে পৌঁছে তারা নেমে পড়ল। প্রথমে চলো, তোমার জন্য কিছু ভালো জামা কাপড় দেখি। কেন? আমার তো জামা আছে। আছে তো, কিন্তু সেটা তোমার শ্বশুরবাড়ি দেওয়া, স্বামীর দেওয়া পড়বে না। অর্ণবের গলায় দুষ্টামি ছোঁয়া। মেঘলা সেটা ধরতে পেরেই চোখ কুচকালো। আমি আপনাকে আগেও বলেছি আমি আপনাকে আমার স্বামী হিসেবে মানি না। এখনো আপনি স্বামী হওয়ার দাবি করছেন। আরে দাবি তো করছি না, শুধু বলছি স্বামীর দেওয়া জিনিস পরাটাই তো নিয়ম, সেই নিয়মটাই তো পালন করতে চাইছি। মেঘলা অর্ণবের দিকে তাকালো। ছেলেটার চোখে দুষ্টামির ঝিলিক, একই সঙ্গে সরলতাও আছে। সে আর কথা না বাড়িয়ে দোকানের দিকে এগোলো। একটা শাড়ির দোকানে ঢুকতেই দোকানি উঠে দাঁড়ালো। কিছু ভালো জামা দেখান। দোকানে নানা রঙের জামা বের করলো, নীল, বেগুনি, কালো, লাল। অর্ণব মেঘলার দিকে তাকিয়ে বলল। কোনটা তোমার পছন্দ? মেঘলা একে একে শাড়িগুলো হাত দিয়ে ছুঁয়ে দেখলো। তার নজর আটকালো একটা আকাশি রঙের জামার উপর, যার পাড়ে সাদা মিহি কাজ। সে তা হাতে তুলে ধরলো। এইটাই নেব। এটার দাম তো অনেক হবে। অর্ণব দোকানিকে জিজ্ঞেস করলো। দাম শুনে মেঘলা বলল। না, এত দামের জামা লাগবে না। অর্ণব কানে কানে বলল। তোমার জন্য তো একটা রাজ্যই দিয়ে দিতে পারি। এই জামাটার রং তোমার নামের সাথে মিলে যায়। মেঘলা কথা বলতে পারল না, তার গলা ধরে এলো। অর্ণবের সরল অথচ গভীর কথা শুনে তার চোখের কোনাটা চিকচিক করলো। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। দোকানি শাড়ির প্যাকেট করে দিল। অর্ণব টাকা পরিশোধ করলো। তারা দোকান থেকে বের হওয়ার পর মেঘলা বলল। একটা কথা বলো তো, কি? এত টাকা কই পেলে? জমানো ছিল, তাছাড়া বাবা মা কিছু টাকা দিয়েছে। আর তোমার জন্য খরচ করতে আমার আনন্দ হয়, ভালো লাগে।
আমায় কিন্তু এসব উপহার দিয়ে কেনা যাবে না। অর্ণব থমকে দাঁড়ালো। জানি, আর সেই জন্যই তো মেঝেতে ঘুমাতে পারি। তোমার ইচ্ছায় অপেক্ষায় উপহার দিয়ে তোমাকে কেনার চিন্তা আমার নাই। আমি শুধু তোমাকে একটু হাসানোর চেষ্টা করছি। সেই চেষ্টাটুকু কি বারণ? মেঘলার ভেতরটা নরম হয়ে আসছিল, কিন্তু সে নিজের সাথে লড়াই করে সেই অনুভূতিকে চাপা দিল। ঠিক আছে, চলো আর দেরি না করি। তারা আরও কিছু জিনিস কিনলো। অর্ণব মেঘলার জন্য একটা নকশি কাঁথা কিনলো। তার উপরে হস্তশিল্প দেখে মেঘলা একবার বলেছিল। কি সুন্দর। অর্ণব সেটা শুনেই কিনে ফেলল। মেঘলা বাধা দিতে গেলেও অর্ণব শুনল না। এরপর তারা একটা চায়ের দোকানে বসলো। ফুটপাথের ছোট্ট দোকান, কিন্তু চা আর সিঙ্গারা অসাধারণ। বসো এখানে। কি এখানে? হ্যাঁ, সমস্যা কি? ফুটপাতে বসে চা খেতে বেশ লাগে। মেঘলা অবাক হয়ে বসলো। এত বড়লোক ছেলে অর্ণব, মানুষটার কোনো অহংকার নেই। অর্ণব চায়ের কাপে চুমুক দিয়ে বলল। জানো মেঘলা, ছোটবেলায় আব্বুর সাথে আমি এই রকম দোকানে চা খেতে আসতাম। আব্বু বলতেন, জীবনে বড় হওয়ার সাথে সাথে আসল জিনিস ভুলে গেলে চলবে না। সাধারণ মানুষের সুখটাই আসল সুখ। মেঘলা মুগ্ধ হয়ে শুনল। আপনার আব্বু সত্যিই একজন ভালো মানুষ। হ্যাঁ, আর সেই জন্যই তো উনি তোমার বাবার বন্ধু ছিলেন। ভালো মানুষ ভালো মানুষকে চেনে। আমার আব্বুও ভালো মানুষ ছিলেন, কিন্তু ভুল করেছিলেন শিরিনকে বিয়ে করে। ভুল তো সবাই করে, কিন্তু তুমি সেই ভুলের জন্য নিজেকে শাস্তি দিচ্ছ কেন? মেঘলার চেহারায় বিষণ্ণতার ছায়া পড়ল। মেঘলা চুপ করে গেল। অর্ণবের কথা কানে বিচ্ছে, মনেও দাগ কাটছে, কিন্তু তার ভেতরে জমে থাকা বরফ এখনো পুরোপুরি গলেনি। আজ থেকে তুমি যদি একটু একটু করে চেষ্টা করো, নিজেকে নতুন করে গড়তে পারো, তাহলে পুরনো দিনগুলো ধীরে ধীরে মুছে যাবে। আমি কথা দিচ্ছি, তুমি আবার সেই মেঘলা হবে যে হাসতে জানে, আঁকতে জানে, বাঁচতে জানে। মেঘলা মৃদু হেসে বলল। তোমার কথা শুনে তো মনে হয় তুমি কোনো কবি সাহিত্যিক হবে। না, হবে না, কারণ আমি শুধু হতে চাই একজন ভালো স্বামী, তোমার স্বামী। মেঘলা লজ্জায় মুখ নামিয়ে নিল। তার ঠোঁটে এক টুকরো হাসি লেগে রইল। হঠাৎ অর্ণবের চোখ গেল দোকানের পাশ দিয়ে যাওয়া একজনের লোকের দিকে। লোকটা ফুটপাত দিয়ে হাঁটছিল, কিন্তু মেঘলাকে দেখে থমকে দাঁড়ালো। অর্ণব খেয়াল করলো লোকটার চেহারা চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছে। মেঘলাও সেদিকে তাকিয়ে চমকে উঠল। তার মুখটা সাদা হয়ে গেল। কি হয়েছে, চিনো লোকটাকে? মেঘলা ফিসফিস করে বলল। ওই লোকটা শিরিনের ভাতিজা, রিয়াজ। অর্ণবের শরীরে হঠাৎ বিদ্যুৎ খেলে গেল। রিয়াজ তাদের দিকে এগিয়ে আসছে, তার চোখে মুখে বিদ্বেষ আর কুটিল হাসি। রিয়াজ কাছে এসে বলল। কি মেঘলা বিয়ে করে ফেলেছে? চিনতেও পারি নাই। তা তোর বর নাকি? তোর থেকে 4 বছরের ছোট। বাহ, বেশ জুটি হয়েছে। অর্ণব দাঁড়িয়ে পড়ল। কি চান আপনি? রিয়াজের দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে বলল। কিছু না, দেখতে এলাম ছোট বরের হালচাল। দেখি কতটা পারে। আমার আন্টির বাড়ি থেকে পালিয়ে এসে বিয়ে করে বসেছে আর ভাবছে পার পেয়ে গেছে। দেখে নিব। অর্ণব ধীর গলায় বলল। শুনুন, এই মেয়েটি এখন আমার স্ত্রী। আমি পরিষ্কার বলছি, আপনি বা আপনার আন্টি কেউই এর সাথে আর কোনো সম্পর্ক রাখতে পারবেন না। যদি কোনো বদমাইশির চেষ্টা করেন তাহলে পরিণতি খুব খারাপ হবে। রিয়াজ অট্টহাসি হাসল। হুমকি দিচ্ছ? খুব সাহস হয়েছে দেখছি বিয়ের পর। দেখি সাহস কত। তোরা তো নতুন বিয়ে করেছিস, কিন্তু পুরনো হিসাব বাকি আছে, সেটা চুকাতে হবে তো। এই কথা বলে রিয়াজ চলে গেল। মেঘলা কাঁপছিল। অর্ণব তার হাতটা শক্ত করে ধরল। ভয় পেও না, আমি আছি। অর্ণব, রিয়াজ যা বলেছে তার মানে ওরা কিছু করবে। যাই করুক, আমি আছি। তুমি আর একা নও। চলো আগে বাড়ি ফিরে যাই। রিকশায় ফেরার পথে মেঘলা চুপ করে বসে রইল। তার মন আবার অস্থির হয়ে উঠেছে।
এই একদিকে সুখের আভাসটা কেমন যেন মেলান হয়ে আসছে পুরো অভিশাপের ছোঁয়ায়। অর্ণব তার মনের অবস্থা বুঝতে পারল, কিন্তু কিছু বলল না। সে শুধু মৃদু করে মেঘলার হাতটা ধরে রইল পুরো পথ। বাড়ি ফিরে অর্ণব প্রথমেই তার বাবাকে পুরো ঘটনা বলল। শাহেদ আনোয়ার শুনে রেগে গেলেন। শাহেদ, বজ্জাত ছেলে, আইনজীবীকে এখনই ফোন করছি যাতে করে ওদের বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞার ব্যবস্থা করা হয়। তোরা চিন্তা করিস না। রাতে খাওয়ার সময় সবাই চুপচাপ। নাসরিন মাঝে মাঝে অর্ণব আর মেঘলার পাতে খাবার বাড়িয়ে দিচ্ছেন, কিন্তু মুখে কোনো কথা নেই। সবার ভেতরে একটা অস্বস্তি কাজ করছে। রাত 10টার দিকে অর্ণব আর মেঘলা আবার ঘরে এলো। মেঘলা সরাসরি বিছানায় গিয়ে বসলো। অর্ণব আলমারি থেকে মেঝেতে বিছানা বের করতে গেলে মেঘলা বলল। থাক, মেঝেতে শুতে হবে না। অর্ণব থমকালো। মানে? খাটে তো অনেক জায়গা, দুজনেই শুতে পারবো। অর্ণব মুচকি হাসলো। তবে কি তুমি আমাকে একটু একটু করে মেনে নেওয়া শুরু করেছো? মেঘলা মুখ ফিরিয়ে বলল। সেটা এখন বলতে পারবো না, কিন্তু মেঝেতে শুয়ে তোমার ঠান্ডা লাগবে। অর্ণব হেসে বলল। তোমার আদেশ শিরোধার্য। বলে সে বালিশটা খাটের এক প্রান্তে রাখলো, মেঘলা অন্য প্রান্তে বালিশ রাখলো। দুজনের মধ্যে তখনও একটা দূরত্ব রইল। ঘুমানোর আগে অর্ণব বলল। রিয়াজ বা শিরিন যাই করুক, তুমি চিন্তা করবে না, তুমি এখন একা নও। মেঘলা কোনো জবাব দিল না, কিন্তু সে মৃদু মৃদু হাসলো অন্ধকারে, যেটা অর্ণব দেখতে পায়নি। রাত গভীর হলো। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। জানালা দিয়ে বৃষ্টির গন্ধর সঙ্গে হাসনাহিনা সৌরভ ভেসে আসছে। অর্ণব চোখ বন্ধ করলো, ঘুম আসে না। মেঘলারও ঘুম আসছিল না। তারা দুজনেই দুই প্রান্তে জেগে রইল, অথচ কেউ কাউকে কিছু বলল না। অথচ মনের ভেতর একটা সাঁকো তৈরি হতে শুরু করেছে, নিঃশব্দে, ধীরে ধীরে। জীবনে কিছু ঝড় বাতাসের হয়, কিছু ঝড় মনের। মেঘলার মনে এখন অদ্ভুত এক ঝড় বয়ে যাচ্ছে, যার নাম সে নিজেও জানে না। গত দুটো দিন কেমন যেন স্বপ্নের মতো কেটেছে। এই ছেলেটা অর্ণব, যে কিনা তার থেকে 4 বছরের ছোট, যে কিনা প্রথম দেখায় তাকে বাসর রাতে ছোঁয়ার অধিকারটুকু দাবি করেনি, সে যেন ধীরে ধীরে তার মনে দরজায় কড়া নাড়ছে। কিন্তু মেঘলা এখনও নিজের ভেতরটাকে বুঝে উঠতে পারে না। স্বামী হিসাবে নয়, একজন মানুষ হিসাবেও অর্ণবকে মেনে নেওয়া তার জন্য কঠিন, কারণ বিশ্বাস করার ক্ষমতাই তার মরে গেছে। কিন্তু গতকাল রিয়াজের সেই অশুভ আবির্ভাব সবকিছু এলোমেলো করে দিয়েছে। আবার সেই পুরনো ভয়, পুরনো আতঙ্ক ফিরে এসেছে। আর এই ভয়ের মধ্যেই অর্ণবের হাতটা যখন রিকশায় শক্ত করে ধরেছিল, মেঘলার বুকের ভেতরটা অজানা এক নিশ্চিন্তিতে ভরে উঠেছিল। এই যে অনুভূতি, এটা কি নির্ভরতা, নাকি শুধুই সাময়িক আশ্রয় খোঁজার চেষ্টা? সকালে ঘুম ভাঙার পর মেঘলা খেয়াল করলো অর্ণব খাটে নেই, হয়তো নামাজ পড়তে গেছে। সে আলসে উঠে বসলো। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো আকাশটা এখনো মেঘলা। কাল রাতে বৃষ্টি হয়েছিল, এখনো কুড়ি কুড়ি ঝরছে। ফিনফিনে ঠান্ডা বাতাস আসছে জানালা দিয়ে। মেঘলা চোখ মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার চোখে আজ অন্যরকম একটা চাহনি, কেমন যেন একটা ভাবনা কাজ করছে মনে। অর্ণব তাকে নিয়ে এত ভাবে কেন? সত্যি কি ভালোবাসে, নাকি এটা শুধুই একটা অ্যাট্রাকশন, যা বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন বা মাস পর নিজে থেকে মিলিয়ে যাবে? দরজা মৃদু টোকা পড়ল। মেঘলা আসেন বলার আগেই দরজা খুলে অর্ণব ঢুকলো, হাতে একটা কাপ। চা খাবে? আমি বানিয়েছি। তুমি? হ্যাঁ আমি। তুমি হয়তো জানো না, আমি খুব ভালো চা বানাই। হোস্টেলে থাকতে সবাই বলতো অর্ণবের চা ছাড়া রাত জাগা অসম্ভব। মেঘলা অবাক হয়ে তাকালো। মেঘলা কাপটা হাতে নিল, চুমুক দিতে তার ভুরু কুচকালো। এতে তো চিনি কম। আরে আমি তো চিনি দিতেই ভুলে গেছি, দাঁড়াও নিয়ে আসছি। থাক, আমি এমনই খাবো। ঠিক আছে, তাহলে অল্প একটু মিষ্টি মুখে খাও। বলে অর্ণব হঠাৎ মেঘলার নাকে ডগায় আলতো করে চুমু দিল। মেঘলা চমকে উঠল। কি করছো? অর্ণব হেসে বলল। একটু মিষ্টি দিলাম। উফ, তুমি পাগল নাকি? আমি তোমার প্রেমে পাগল। মেঘলা রাগ মেশানো চোখে তাকলো। তার ঠোঁটের কোণা একটু বাঁকা হয়ে গেল। অর্ণব সেটা খেয়াল করে মনে মনে খুশি হলো, কিন্তু এই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। নিচে নাস্তার টেবিলে বসার পর শাহেদ আনোয়ার বললেন।
মেঘলা, তোর সম্পত্তির ব্যাপারে আইনজীবীর সাথে আজ আবার কথা হয়েছে। শিরিন নাকি বলে পাঠিয়েছে তুই নিজে গিয়ে দেখা না করলে কোনো মীমাংসাই হবে না। মেঘলার মুখটা পাংশুটে হয়ে গেল। না, আমি ওনার সাথে দেখা করতে পারবো না। ঠিকই বলেছে মা, তুই যাস না, আমরা দেখছি ব্যাপারটা। আব্বু, ওই শিরিন আর রিয়াজ তো খুব নোংরা টাইপের লোক। আমার মনে হয় না আলোচনা করে কিছু হবে। তা ঠিক, কিন্তু আইনি প্রক্রিয়ায় তো কিছু সময় লাগবেই। তার আগ পর্যন্ত সাবধানে থাকতে হবে। অর্ণব চিন্তিত মুখে মেঘলার দিকে তাকালো। মেঘলা তার পাতে পড়ে থাকা বড়টা ঘাটছে, মুখে কোনো ভাবনা নেই। নাস্তার পর অর্ণব বলল, আজ কি করবে? কেন জিজ্ঞেস করছো? আমার ইউনিভার্সিটি ক্যাম্পাসে যেতে হবে। সেমিস্টারের শুরু, ক্লাস শুরু হচ্ছে কাল। ভাবছিলাম তুমি কি আমার সাথে আসবে? আমি তোমার সাথে ক্যাম্পাসে যাব কেন? একা একা বাসায় থেকে কি করবে? আমার ঘুরতে ইচ্ছে নেই, একা থাকতেই ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমি একাই যাচ্ছি। তবে ফিরতে একটু দেরি হবে, বিকেলের দিকে আসবো। মেঘলা ভুরু কুচকালো। অর্ণবের মুখে ছায়া পড়লো, কিন্তু সে জোর করলো না। মেঘলা ঘাড় নাড়ল। অর্ণব চলে যাওয়ার পর মেঘলা নিজের ঘরে এসে বসলো। নীরবতা তাকে গ্রাস করলো। সে চার দেওয়ালের দিকে তাকিয়ে রইল। এই বাড়িটা বিশাল, সুন্দর, আদর যত্নের অভাব নেই। তবুও তার নিজেকে কেন জানি কয়েদি লাগে। কেন লাগে? নাসরিন তো তাকে নিজের মেয়ের মতোই দেখেন। শায়দ আনাওরও স্নেহ করেন। আর অর্ণব তো তাকে নিয়ে স্বপ্ন দেখে। তাহলে সমস্যাটা কোথায়? নিজের ভেতরেই। মেঘলা জানে তার সমস্যা বাইরে নয়, ভেতরে। সে নিজেই নিজেকে ভালোবাসতে ভুলে গেছে। নিজেকে অযোগ্য মনে হয় তার। শিন তাকে এতটাই ভেঙে দিয়েছে যে কারো ভালোবাসা গ্রহণ করার মতো সাহসটুকু অবশিষ্ট নেই। একঘেয়েমি কাটাতে সে ছাদে গেল। বৃষ্টি থেমেছে, চারপাশ ভেজা ভেজা। টবের গাছগুলো বৃষ্টির পানি পেয়ে সজীব হয়ে আছে। হাসনাহেনা ফুলের গন্ধে ভেসে আসছে মৃদু মন্দ। মেঘলা হাঁটতে হাঁটতে ছাদের রেলিং ধরে দাঁড়ালো। দূরে তাকিয়ে দেখলো গুলশানে ব্যস্ত রাস্তা, গাড়ির সারি। সবাই কেমন নিজের গন্তব্যে ছুটছে, কেবল সেই যেন থমকে আছে। পেছন থেকে পায়ের শব্দ। একা একা দাঁড়িয়ে আছিস কেন মা? মেঘলা পেছন ফিরে তাকে দেখে হালকা হাসলো। কিছু না, এমনি। নাসরিন কাছে এসে দাঁড়ালেন। তোর মনটা খারাপ, তাই না? একটু ইতস্তত করে মেঘলাকে বলল, সত্যি বলছি, আমার খুব অপরাধী লাগে নিজেকে। আপনারা আমার জন্য এত করছেন আর আমি কিছুই দিতে পারছি না। কি দিতে চাস তুই? জানি না অর্ণবকে স্বামী হিসেবে মেনে নিতে চাই, কিন্তু পারছি না। আমার ভেতরটা ভেঙে গেছে আন্টি। নাসরিন মৃদু হেসে বললেন। মেঘলা চুপ করে রইল। ভাঙা মন জোড়া লাগাতে সময় লাগে মা, আর অর্ণব জানি সেটা। তুই অস্থির হোস না, ধীরে ধীরে সব ঠিক হবে। আর একটা কথা বলি মা, অর্ণব তোকে খুব ভালোবাসে। ছোটবেলা থেকেই তোকে নিয়ে ওর আবেগ। এই ব্যাপারটা জানিস? কিছুটা জেনেছি। সে যখন খুব ছোট তখন থেকেই ও তোকে দেখে আসছে। একবার তোর বাবা মায়ের সাথে আমরা দীঘিনালয় বেড়াতে গিয়েছিলাম, মনে আছে? মেঘলা মাথা নাড়ল। দূরের স্মৃতিটা মৃদু আলোর মতো ভেসে উঠল। অনেক ছোটবেলার কথা। নাসরিন বলতে থাকেন, ওই ট্যুরে অর্ণব তোর পেছন পেছন ঘুরেছিল সারাক্ষণ। একবার তুই পা পিছলে পড়ে গিয়েছিলি, পাথরের ওপর হাঁটু কেটে গিয়েছিল। অর্ণব দৌড়ে গিয়ে নিজের গামছা ভিজিয়ে এনে তোর হাঁটুতে বেঁধে দিয়েছিল। তোর মা হেসেছিল, আর অর্ণব সিরিয়াস মুখে বলেছিল, আমি বড় হয়ে আপুকে বিয়ে করব। মেঘলা চমকে উঠল। এই স্মৃতিটা তার একদমই মনে নেই। তখন তো ওর কথা বাচ্চামি ভেবে হেসে উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু অর্ণব সেটা ভোলেনি। এত বছর পর যখন তোর দুর্দশার কথা জানতে পারলো, সঙ্গে সঙ্গে বলল, আমি মেঘলাকে এখনই আমাদের বাড়িতে আনবো। এই ছেলেটা তোকে খুব সিরিয়াসলি ভালোবাসে মা। মেঘলার গলা ধরে এলো। সে চোখ নামিয়ে নিল। তবে একটা জিনিস খেয়াল রাখিস, অর্ণব অল্প বয়সী, ওর মধ্যে একটা আবেগ প্রবণতা আছে যেটা অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে। তোর বুদ্ধি আর পরিণত মন দিয়ে ওকে সামলাস, আর নিজেও নিজেকে সময় দে।
মেঘলা মাথা নাড়ল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। অর্ণব ফিরল বেশ দেরি করে। ইউনিভার্সিটি থেকে ফেরার পথে ঝড় বৃষ্টিতে আটকে গিয়েছিল। যখন বাড়ি ফিরল তার কাপড় ভিজে চুপসে গেছে, চুল থেকে পানি পড়ছে। দরজা খুলে মেঘলা অবাক হয়ে তাকালো। তোমার এ কি অবস্থা? অর্ণব মুচকি হেসে বলল, বাসে করে আসছিলাম, হঠাৎ ঝড় শুরু হলো, কোনো মতে নেমে দৌড়ে এসেছি। দৌড়ে না এসে একটা রিক্সা নিলেও তো পারতে। রিক্সা পাইনি। পাগলের মতো কাজ করেছো। এবার যদি তোমার ঠান্ডা লাগে? তুমি কি আমার জন্য চিন্তা করেছো? চিন্তা না করে পারি? এটাই তো আমি চাই। মেঘলা জবাব না দিয়ে গামছা এনে এগিয়ে দিল। অর্ণব গামছা দিয়ে চুল মুছতে মুছতে বলল, নাও, এটা তোমার। কি? অর্ণব ব্যাগ থেকে একটা কাগজের প্যাকেট বের করলো। মেঘলা প্যাকেট খুলে দেখলো একটা সিল্কের শাড়ি, সাদা রঙের উপর লাল পাড়, খুব নরম, খুব সুন্দর। এটা কেন? কেন আবার? তোমার জন্য। পছন্দ হয়েছে? হয়েছে, কিন্তু হঠাৎ করে। তুমি না বলেছিলে তোমার জীবনে রং কম? আমি তাই রং আনছি একটু একটু করে, দিনে দিনে, যতদিন না তুমি পুরো রঙিন হও। অর্ণব, তুমি এত খরচ করছো কেন? দরকার নেই এসবের। তোমার হাসির দরকার আছে আমার। মেঘলা, আমি জানি না তুমি কবে আমাকে মেনে নেবে, কিন্তু প্রতিদিন আমি একটা করে চেষ্টা করব। যদি 1000 চেষ্টার পরও তুমি না মেনে নাও, তাহলে বুঝবো আমার ভাগ্যে সুখ নেই, কিন্তু তার আগে আমি হাল ছাড়বো না। মেঘলার বুকের ভেতরটা চিনচিন করে এলো। সে শক্ত হয়ে রইল। তুমি আগে কাপড় পাল্টে নাও, ঠান্ডা লাগবে। অর্ণব কিছু বলল না, চুপচাপ বাথরুমে ঢুকলো। রাতে খাবার শেষে সবাই টিভির সামনে বসলো। শাহেদ আনোয়ার খবর দেখছেন, নাসিন পাশে বসে পানির ডিব্বা সাজাচ্ছে। অর্ণব এলোমেলোভাবে চ্যানেল ঘাটছে, আর মেঘলা এক কোণে চুপচাপ বসে আছে। হঠাৎ কলিং বেল বাজলো। এত রাতে কি? কাজের ছেলে দরজা খুলতে দেখা গেল থানার এক কনস্টেবল দাঁড়িয়ে আছে। স্যার, আপনি শাহেদ আনোয়ার? শাহেদ আনোয়ার গিয়ে বলেন, জি বলুন। স্যার, এলাকায় কিছু দুর্বৃত্তকারী ঘোরাফেরা করছেন। আপনাদের বাড়ির দিকেও নাকি নজর আছে। থানা থেকে সাবধান করতে বলেছে। কাদের নজর আমাদের দিকে? পরিচয় নিশ্চিত না, তবে গোপন খবর বলে তারা এই বাড়ি থেকে একটা মেয়ে তুলে নিয়ে যাওয়ার প্ল্যান করছে। সবাই চমকে উঠল। মেঘলার মুখ সাদা হয়ে গেল। অর্ণব উঠে দাঁড়ালো। শাহেদ আনোয়ার কনস্টেবলকে ধন্যবাদ জানিয়ে বিদায় করলেন। তারপর ভেতরে এসে বলেন, দেখলি তো, এই পর্যন্তই নামতে পারে শিরিন আর রিয়াজ। অর্ণবের চল শক্ত হয়ে গেল। আমি পুলিশে কমপ্লেন করছি। কমপ্লেন তো করবই, কিন্তু তোরা সাবধানে থাক। মেঘলা, তুই একা বাইরে বের হোস না এখন। মেঘলা কাপা গলায় বলল, ওরা নিচে নামবে সেটা ভাবতে পারিনি। ভয়ের কিছু নেই, তুমি একা নও মেঘলা, আমি আছি তোমার পাশে। রাতে ঘরে ফিরে মেঘলা চুপচাপ বিছানায় বসে রইল। অর্ণব দরজা বন্ধ করে এগিয়ে এলো। কি ভাবছো? ভাবছি আমার জন্য তোমাদের সবাই বিপদে পড়েছো। এই কথা বলবে না, তুমি এখন আমাদের পরিবারের অংশ। পরিবারের বিপদ সবার। মেঘলা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু অর্ণব এগিয়ে এসে তার খুব কাছে বসলো। মেঘলা অস্বস্তিতে সরে যেতে চাইল, কিন্তু অর্ণব তার হাতটা চেপে ধরল। মেঘলা, একটা কথা বলি। বলো। তুমি কি আমাকে কখনো আপন করে নিতে পারবে? মেঘলা চুপ করে রইল। অর্ণব আরো কাছে এলো। তার নিঃশ্বাস মেঘলার মুখে এসে লাগছে। আমি জানি তুমি আমাকে এখনো স্বামী হিসেবে ভাবতে পারো না, কিন্তু আমি তো তোমার স্বামী। বিয়েটা তো হয়েছে, তুমি কি আমাকে একটু জায়গা দেবে না তোমার মনে? মেঘলা অস্বস্তি বোধ করল। অর্ণব, তুমি অনেক ভালো ছেলে, কিন্তু কিন্তু কি? আমি এখনো প্রস্তুত না। অর্ণবের চোখ দুটো অন্ধকারে জ্বলজ্বল করছিল। প্রস্তুত না মানে? কবে হবে? 1 মাস পর? 1 বছর পর? নাকি কখনোই না? আমি জানি না। জানি না মানে? তুমি কি বুঝতেও চাচ্ছ না আমি কি পরিমাণ ভালোবাসি তোমাকে? ছোটবেলা থেকে তুমি আমার স্বপ্ন, আর তুমি কিনা বলছো প্রস্তুত না। অর্ণবের গলায় তাড়না, উত্তেজনা। মেঘলা ভয় পেয়ে সরে আসতে চাইল। অর্ণব তার হাত আরো শক্ত করে ধরল। অর্ণব, আমার হাত ছাড়ো।
ছাড়বো না। তুমি আমার স্ত্রী, আমি অধিকার রাখি। এই কথাটা বলার সাথে সাথে মেঘনার চোখে যেন অন্ধকার নেমে এলো। অধিকার, এই শব্দটা তার কাছে চীনের স্মৃতি ফিরিয়ে আনে। শীর্ণ বলতো এই বাড়িতে আমার অধিকার আছে, রিয়াজও বলতো তোর উপর আমার অধিকার আছে। মেঘলা তীব্র গলায় বলল, ছাড়ো বলছি। অর্ণব চমকে উঠল। মেঘলার কণ্ঠে এমন তীব্রতা সে আগে শোনেনি। সে হাত ছেড়ে দিল। মেঘলা উঠে দাঁড়িয়ে আয়নার পাশে গিয়ে দাঁড়ালো। তার শরীর কাঁপছে। অর্ণব, তুমি আজ যা বললে তা কোনো দিন বলবে না। অধিকার, এই শব্দটা আমি ঘৃণা করি শিরিন। রিয়াজ ওরাও অধিকারের কথা বলতো, তার মানে তুমিও ওদেরই মতো? অর্ণব হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মেঘলা, আমি সেটা বোঝাতে চাইনি। তবে কি বোঝাতে চেয়েছো? তুমি যা বলেছো সেটাই যথেষ্ট। আমি ভাবছিলাম তুমি আলাদা, কিন্তু তুমিও সেই একই। তোমারও শুধু অধিকার চাই। না, আমি তোমাকে কষ্ট দিতে চাইনি। কিন্তু মেঘলা আর শুনল না। সে ঘর থেকে বেরিয়ে গেল। মেঘলা সিঁড়ি দিয়ে দৌড়ে ছাদে উঠল। রাতের আকাশে জমাট মেঘ, বৃষ্টি নামার ইঙ্গিত, কিন্তু তার ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে তার কাছে বাইরে ঝড় কিছুই না। সে রেলিং ধরে কেঁদে ফেল। এতদিন পর সে কাউকে বিশ্বাস করতে শুরু করেছিল। এই ছেলেটা যে তাকে রং ফিরিয়ে দিতে চেয়েছিল, যে মেঝেতে শুয়ে বলেছিল অপেক্ষা করব, সেই ছেলেটাই আজ বলল আমি অধিকার রাখি। মেঘলার মনে হলো সব পুরুষই এক, সবাই শুধু অধিকার চাই, কেউ তার ভেতরের মানুষটাকে দেখে না। অর্ণব ছাদের দরজায় এসে দাঁড়ালো। মেঘলা প্লিজ নিচে চলো, বৃষ্টি আসবে। তুমি যাও এখান থেকে। আমি দুঃখিত, আমি ভুল বলেছি। ভুল বলেছো মানে? কথাটা তো মন থেকেই বলেছো। না, আমি ভয় পাচ্ছি। কি ভয়? তোমাকে হারানোর ভয়। তুমি এতটাই দূরে থাকো যে আমি পাগল হয়ে যাই। আমি চাই তুমি আমার হও পুরোপুরি, আর সেই চাওয়াটাই আমাকে স্বার্থপর বানিয়ে ফেলছে। আমি জানি এটা ঠিক না, কিন্তু আমি পারছি না মেঘলা, আমি পারছি না। অর্ণবের গলা ভেঙে পড়ল। ছেলেটা সত্যি কাঁদছে। মেঘলা অবাক হয়ে তাকিয়ে রইল। অর্ণবের চোখ বেয়ে জল গড়াচ্ছে। রাতের অন্ধকারও সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। অর্ণব হাঁটু কেড়ে বসলো ছাদের ভেজা মেঝেতে। আমি জানি আমি ভুল বলেছি, কিন্তু তুমি যদি চিরকাল আমার থেকে দূরে থাকো আমি টিকতে পারবো না, আমি পাগল হয়ে যাব। মেঘলার বুকের ভেতরটা আবার নরম হয়ে আসছিল। এই ছেলেটা আসলেই পাগল। অধিকার চাই, আবার কাঁদেও, রাগ করে, আবার অনুতাপও করে। জটিল কিন্তু খাঁটি। তবু মেঘলার সাবধানী থাকতে চাইল। উঠে দাঁড়াও, ছাদ ভিজে, অসুখ করবে। তুমি ক্ষমা করলে তবেই উঠবো। ক্ষমা চাইছো? হ্যাঁ। অর্ণব, তুমি আমাকে ভালোবাসতে গিয়ে নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলছো। এটা ঠিক না। ভালোবাসা মানে অধিকার না, বিশ্বাস। এই জিনিসটা যদি না বোঝো তাহলে আমাদের সম্পর্ক কোনোদিন এগোবে না। আমি জানি, কিন্তু মাঝে মাঝে ভেতরটা কেমন করে ওঠে। আমি ভাবি তুমি যদি কারোর হয়ে যাও, যদি আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমি মরে যাব। মেঘলা এগিয়ে এসে অর্ণবের মাথায় হাত রাখলো। এই প্রথম সে স্বেচ্ছায় তাকে ছুঁলো। আমি এখনো তোমার হইনি, সেটা সত্যি, কিন্তু তার মানে এই নয় যে আমি অন্য কারোর হয়ে যাব। আমি শুধু সময় নিচ্ছি। অর্ণব মাথা তুলে তাকালো। তার চোখ তখনও ভেজা। তুমি কি একদিন আমার হবে? হতে পারি, যদি তুমি ধৈর্য ধরতে পারো। আমায় পড়তে হবে, আমি পারবো। এখন চলো নিচে। মেঘলা হাত নামিয়ে নিল। তারা নিচে নামলো। ঘরে ঢুকে মেঘলা বালিশ দুটো আবার এক প্রান্তে রাখলো, কিন্তু কিছু বলল না। অর্ণব এক পাশে ছুঁয়ে ছাদের দিকে তাকিয়ে রইল। মেঘলা অন্য পাশে শুয়ে চোখ বন্ধ করলো, কিন্তু ঘুম এলো না কারোরই। রাতের নিস্তব্ধতায় শুধু ভেসে আসছিল দূরে কোথাও বৃষ্টির কুরকুর শব্দ, আর ভেতরে ভেতরে দুটো মনের দ্বন্দ্ব। সকাল হতে না হতেই ফোন বেজে উঠল অর্ণবের। কলটা ধরতেই তার মুখ শক্ত হয়ে গেল। কি বলছেন? ফোনের অপর প্রান্ত থেকে একজন প্রতিবেশী চাচা বলেন, অর্ণব, রাতে তোমাদের বাসার নিচে দুটো ছেলে দাঁড়িয়েছিল। তারা কিছুক্ষণ গড়াগড়ি করার পর চলে গেছে, কিন্তু পাড়ার লোককে দেখেছে। তারা নাকি মেঘলার নাম ধরে ডাকাডাকি করছিল। অর্ণব ফোন কেটে দিতেই মেঘলা জিজ্ঞেস করলো, কি হয়েছে? মনে হচ্ছে রিয়াজ আর শিরিনের দলের লোক, ওরা কাল রাতে এসেছিল। মেঘলার মুখ ভয়ার্ত হয়ে উঠল। অর্ণব বিছানা থেকে উঠে বলল,
আজই আমি থানায় গিয়ে জিডি করব। আর তোমাকে একা কোথাও যেতে দেব না। আমি একা থাকতে চাই না অর্ণব, ভয় করছে। এই প্রথম মেঘলা নিজে থেকে বলল যে তার ভয় করছে এবং সে একা থাকতে চায় না। অর্ণব এগিয়ে সে তার পাশে বসলো, কিন্তু এবার সে হাত ধরল না, কোনো অধিকার দেখালো না। ভয়ের দরকার নেই, আমি আছি। আর তুমি চাইলে আমি সারা জীবন থাকতে পারি, কিন্তু তুমি জানো আমি থাকবো সব সময়। মেঘলা চোখ তুলে তাকালো অর্ণবের দিকে। তার চোখে আজ আলাদা কিছু, হয়তো সম্মান, হয়তো নির্ভরতার প্রথম বীজ, কে জানে। তোড়জোড় শুরু হলো। শাহেদ আনোয়ার আইনজীবীকে ফোন করলেন। অর্ণব থানায় গেল জিডি করতে। আর নাসিন মেঘলাকে নিয়ে ঘরের ভেতরেই থাকলেন। বিকেলে অর্ণব ফিরে এসে বলল, জিডি করা হয়েছে, পুলিশ টহলও বাড়াবে, কিন্তু আরও কিছু করতে হবে। আমি ঠিক করেছি আমরা কদিনের জন্য বাড়ি বদল করব। গুলশান থেকে একটু দূরে বনানীতে আমাদের পুরনো ফ্ল্যাটটা আছে, সেখানে গেলে নিরাপত্তা একটু ভালো থাকবে। তাহলে তো পুরো জিনিসপত্র। জীবনের থেকে জিনিসপত্র বড় না, কালই চলে যাব। সবে রাজি হলো। রাতে প্যাকিং চলো। মেঘলা নিজেদের ঘরে জিনিস গোছাচ্ছিল আর অর্ণব তাকে সাহায্য করছিল। এ সময় হঠাৎ মেঘলার হাত থেকে কাচের ফটো ফ্রেমটা পড়ে গেল। গতকাল অর্ণব ছবিটা তুলে এনেছিল মেঘলার বাবা মায়ের সাথে তার ছোটবেলার ছবি। ফ্রেমটা ভেঙে কাচ ছিটকে পড়লো। মেঘলা আহ বলে হাত তুলতে দেখা গেল তার আঙ্গুল কেটে রক্ত বেরোচ্ছে। অর্ণব দৌড়ে গিয়ে ফার্স্ট এইড বক্স আনলো, ব্যান্ডেজ আর ডেটল বের করে পড়লো। হাতটা দাও। মেঘলা হাত বাড়াতেই অর্ণব খুব সাবধানে রক্ত মুছিয়ে ব্যান্ডেজ পরিয়ে দিল। তার আঙ্গুলের ছোঁয়া এত নরম যেন সবচেয়ে দামি জিনিস ছোঁয়ার ভয়। কাজটা করার সময় অর্ণবের চোখ দুটোতে একগ্রতা আর মমতা যেটা মেঘলা এড়াতে পারল না। মেঘলা মৃদু গলায় বলল, থ্যাংক ইউ। অর্ণব চোখ না তুলে বলল, বলতে হয়। হয় না, কারণ তুমি আমার স্ত্রী, আর স্ত্রীর সেবা করা স্বামীর কর্তব্য। মেঘলা চুপ করে গেল, কিন্তু এবার স্ত্রীর শব্দটা কানে পিতল না, বরং এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল বুকের ভেতর। সে অর্ণবের চোখের দিকে তাকিয়ে দেখল এই ছেলেটা আসলেই তাকে আগলে রাখতে চাই। তবে অর্ণবের এই আগলে রাখা কি ভালোবাসা নাকি অধিকারের নামান্তর? এই প্রশ্নটা এখনো মেঘলার মনে ঘুরপাক খায়। তবু সে জানে আজকের রাতটা অন্তত একটু শান্তির, কারণ অর্ণব আজ আর কোনো অধিকারের কথা বলেনি। ঠিক যখন মালপাত্তি গোছানো শেষ, ফোন আবার বাজলো। এবার অজ্ঞাত নাম্বার থেকে ফোন এসেছে অর্ণবের ফোনে। অর্ণব ধরতেই ওপাশ থেকে রিয়াজের গলা ভেসে এলো, কিরে ছোট বর, নাকি বাড়ি বদলাচ্ছিস? পালিয়ে কি লাভ? তোরা যেখানেই যাস তোদের খুঁজে বের করব, আর তোর বউকে একদিন তুলে নিয়ে যাব, দেখে নিস। রিয়াজ, তুই যত বড় বড় কথা বলছিস, তোকে জমের সাথে কথা বলিয়ে দেব। পুলিশ তোর পেছনে লেগেছে ইতিমধ্যেই। পুলিশ? ওদের তো টাকা দিলেই বসে আনা যায়, কিন্তু তোর বইয়ের সতীত্ব নিয়ে খেলা বন্ধ কর। অর্ণব ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারতে যাচ্ছিল, কিন্তু মেঘলা থামালো। অর্ণব, মাথা ঠান্ডা রাখো। এই জারজটা তোমার সম্পর্কে ওই কথা বলল, আমি ওর মাথা ভেঙে দেব। অর্ণব প্লিজ, তুমি শান্ত হও। রিয়াজ এই প্রতিক্রিয়াটাই চাই, তুমি নিজেকে কন্ট্রোল করো। অর্ণব ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ ফিরে পেল। তার চোখ তখনও রাগে লাল, কিন্তু মেঘলার ঠান্ডা জ্বর সে সিথিয়ে এলো। ঠিক বলেছ মেঘলা, আমি আর পাগলামি করব না, কিন্তু রিয়াজ আর শিরিনকে ছাড়ছি না। আমরাও ছাড়বো না, কিন্তু যা হবে সব আইনি পথেই হবে। মাথা গরম করে না। তুমি আমার জন্য এত রাগ করছো, এটা দেখে ভালো লাগছে, কিন্তু রাগ আর পাগলামি কখনো এক হতে পারে না। তুমি আমাকে ভালোবাসো তো? অর্ণব তাকালো। তাহলে পাগল হলে চলবে না, কারণ পাগল মানুষকে আমি ভয় পাই। তুমি আমাকে ভয় দেখিও না অর্ণব। অর্ণব চোখ বুঝলো, তারপর বলল, রাতের খানিকটা কাটলো নিস্তব্ধতায়। কাল ভোরে তারা বনানীর ফ্ল্যাটে চলে যাবে। মেঘলা শেষবারের মতো গুলশানের এই বাড়িটার ছাদের দিকে তাকিয়ে রইল। হাসনেহনার গন্ধটা বড্ড মনে পড়বে তার। অর্ণব পেছন
থেকে এসে বলল, বনানীর ফ্ল্যাটেও ছাদ আছে, সেখানেও আমরা বাগান করব, তুমি আর আমি। আমি তো গাছপালা তেমন চিনি না। আমি চিনিয়ে দেব, তুমি শুধু পাশে থেকো। থাকবো। বনানীর ফ্ল্যাটে পা রেখে মেঘলার মনে হয়েছিল এই বুঝি নতুন করে সব শুরু হবে, কিন্তু সমীকরণের সাথে সাথে সে বুঝতে পারল জায়গাটা বদলালেও মানুষের ভেতরের জিনিস বদলায় না। অর্ণবের মধ্যে যে পরিবর্তন আসছিল তার নতুন জায়গায় এসেও আরও স্পষ্ট হয়ে উঠল। প্রথম কয়েকটা দিন ভালোই গেল। নতুন ফ্ল্যাট, নতুন আশপাশ। অর্ণব ইউনিভার্সিটি থেকে ফিরে মেঘলাকে নিয়ে ছাদে বসতো। বনানীর এই ফ্ল্যাটের ছাদটা ছোট, তবে অর্ণব সেখানে কয়েকটা টব এনে রেখেছে। কিন্তু সম্পর্কের ভেতরকার অস্থিরতা ধীরে ধীরে প্রকট হতে লাগলো। অর্ণবের ভালোবাসা যেন অধিকারের রূপ নিয়েছিল। তার চোখে সবসময় একটা সংশয়, একটা তাড়না। মেঘলা যেদিন ছাদে প্রতিবেশী রাশেদ সাহেবের সাথে সামান্য কথা বলেছিল, সেদিন অর্ণবের চেহারা অন্ধকার হয়ে গেছিল। ওই লোকটা কে? প্রতিবেশী। ভদ্রভাবে কথা বলছিলেন? ভদ্রলোকেরা অকারণে অচেনা মেয়েদের সাথে কথা বলে না। কি বলতে চাইছো? কিছু না, শুধু বলছি সাবধানে থেকো, সবাই ভালো নয়। এই সাবধান বাণী ধীরে ধীরে বাড়তে লাগলো। অর্ণব তাকে একা বাইরে যেতে দেয় না। ফোন সবসময় অন রাখতে বলে, প্রতি ঘন্টায় কল দিতে বলে। মেঘলা একদিন বলেই ফেলো, এটা কি কোনো চাকরির শর্ত নাকি? তারপরে এলো সেই সন্ধ্যা যখন মেঘলা তার বান্ধবী তানিয়ার সাথে ফোনে কথা বলছিল। অর্ণব ঘরে ঢুকতে সে ফোন কেটে দিল। অর্ণবের চোখ সরু হয়ে এলো। কার সাথে কথা বলছিলে? তানিয়া, আমার কলেজের বান্ধবী। কি কথা হচ্ছিল? সাধারণ কথা। তোমাকে সব শোনাতে হবে? আমাকে শোনাতে সমস্যা কোথায়? সমস্যা নেই, তবে সব কথা তো আর বলতে হয় না। তুমি কিছু লুকাচ্ছ না তো? কি লুকাবো? তুমি কি বলছো? আমি তানিয়ার নাম করে কোনো পুরুষের সাথে কথা বলছিলাম? এই সন্দেহগুলো বিষ অর্ণব, বিষ ভালোবাসাকে মেরে ফেলে। এভাবে কাটছিল দিন। অর্ণবের রাগ, সন্দেহ আর মেঘলা দূরে সরে থাকার চেষ্টা, দুটো বিপরীত শক্তি তাদের সম্পর্ককে ক্ষয় করে তুলছিল। একদিন রাতে অর্ণব ফিরল বেশ রাত করে। তার চালচলন একটু আলাদা মনে হলো। সে সোজা মেঘলার পাশে এসে বসলো। মেঘলা, তুমি জানো আমি তোমাকে ছাড়া কিছুই ভাবতে পারি না। ক্লাসে বসে থাকি, চোখের সামনে তুমি ভাসো। লাইব্রেরিতে গিয়ে বই খুলি, পাতায় পাতায় তোমার মুখ দেখি। রাতে ঘুমাতে গেলে তোমার কথা ভাবতে ভাবতেই ঘুম আসে। আমি পাগল হয়ে যাচ্ছি। এটা তো ভালো না, তুমি নিজেকে কন্ট্রোল করো। কিভাবে করব? তুমি তো আমার হতে চাচ্ছ না। আমি তোমার সামনেই তো আছি। সামনে আসো, কিন্তু আপন হওনি। এইটাই আমাকে শেষ করে দিচ্ছে। জানো, গতকাল আমি স্বপ্ন দেখলাম তুমি চলে যাচ্ছ, তোমার সাথে কোনো পুরুষ, আমি তাকে চিনি না, সে তোমাকে নিয়ে যাচ্ছে। আমি দৌড়াচ্ছি, কিন্তু কিছুতেই তোমার কাছে পৌঁছাতে পারছি না। অর্ণব, তুমি যেটা বলছো এটা ভালোবাসার লক্ষণ না, এটা একটা অসুখ। তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তবে আমাকে স্বাধীনতা দেবে, বিশ্বাস দেবে। স্বাধীনতা, বিশ্বাস, কথাগুলো তো খুব সহজ, কিন্তু সংসারে এগুলো থাকে নাকি? আমার আব্বু তো আম্মুকে সবসময় জিজ্ঞেস করেন কোথায় যাচ্ছেন, কার সাথে দেখা করছেন। এটা তো স্বাভাবিক। স্বাভাবিক না অর্ণব, ওটা একে অপরের প্রতি খেয়াল রাখা। আর তুমি যা করছো সেটা আমার প্রতি অবিশ্বাস আর নিজের উপর নিয়ন্ত্রণ হারানো। আচ্ছা ধরো তুমি ঠিক বলেছ, কিন্তু তুমি কি করেছো আমাকে বিশ্বাস করার জন্য? তুমি তো দূরত্ব বজায় রেখেছো সব সময়। স্বামী স্ত্রীর সম্পর্কটাকে তুমি পূর্ণতা দিচ্ছ না কেন? মেঘলা থতমত খেয়ে গেল। এই প্রশ্নটা তার নিজের কাছেও বারবার এসেছে। সে জানে অর্ণব কিছুটা ঠিকই বলছে, কিন্তু তার ভেতরটা এখনো তৈরি হয়নি। জোর করে কিছু করতে যাও মানে নিজের সাথে প্রতারণা করা। অর্ণব, আমি জানি তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু এই কষ্টের জন্য আমি কি একা দায়ী? তুমি জানো আমার উপর কি বয়ে গেছে। বিশ্বাস করতে আমার সময় লাগে। তুমি যদি সেই সময়টুকু না দিতে পারো তাহলে এই সম্পর্ক টিকবে কি করে? তুমি কি আমাকে কখনো স্বামী হিসেবে মেনে নেবে? তুমি এখনো আমাকে পুরোপুরি স্বামী মানো না। এই সংসারে তুমি আছো, কিন্তু যেন নেই। আমি কি করব বলো? কিভাবে তোমার কাছে পৌঁছাবো? অর্ণব, আমি চেষ্টা করছি, বিশ্বাস করো আমি চেষ্টা করছি।
কবে? তুমি হয়তো প্রস্তুত হবে, আর ততদিনে তো রিয়াজের দল আমাদের শেষ করে দেবে, তোমাকে তুলে নিয়ে যাবে। তখন আমি কি করব? প্লিজ তুমি নিজেকে সামলাও। আমি কথা দিচ্ছি আমি চেষ্টা করব, কিন্তু তুমি যদি এমন পাগলের মতো আচরণ করো তাহলে আমি ভয় পাই, আর ভয় পেলে কোনো সম্পর্ক টেকে না। আমি এখনো যাইনি আর সহজে যাবও না, কিন্তু তুমি যদি নিজেকে বদলাতে না পারো তাহলে সম্পর্ক টিকবে না। অর্ণব চুপ করে মাথা নিচু করে রইল। পরের দিন সকালে শাহেদ আনোয়ার এলেন ফ্ল্যাটে, মুখটা নিশ্চিত। অর্ণব, মেঘলা, একটা খারাপ খবর আছে। কি হয়েছে আব্বু? আইনজীবী জানিয়েছেন শিরিনের করা একটা পিটিশনের শুনানি শেষে তারা মেঘলার বাবার ফ্ল্যাটটা বিক্রি করে দিতে চাইছে। আদালত থেকে নোটিশ ইস্যু হয়েছে। আমার বাবার ফ্ল্যাট? আমি আদালতে যাব, আমি নিজে দাঁড়িয়ে সরব। সবাই অবাক হয়ে তাকালো। এতদিন মেঘলা যেন এক পশ্চাৎপদ ভীতু মেয়ে ছিল, আজ তার চোখে মুখে অন্যরকম এক দৃঢ়তা। ঠিক আছে মা, যদি তুই রেডি থাকিস তাহলে আমরা আছি সাথে। অর্ণব কিছু বলল না, কিন্তু তার চোখের দৃষ্টি থেকে স্পষ্ট সে এই সিদ্ধান্তে মোটেও খুশি নয়। আদালতের দিন এসে গেল। সকালটা খুব চাপা ছিল। মেঘলা চুল বেনি করেছে, তাকে দেখে মনে হচ্ছে খুব শান্ত, কিন্তু ভেতরে সে অস্থির। অর্ণবও সাদা পাঞ্জাবি পরে তৈরি, তাদের সাথে শাহেদ আনোয়ার আইনজীবী আর কিছু নিরাপত্তা রক্ষী। আদালত চত্বরে এসে তারা নেমে পড়ল। পুরো জায়গাটা লোকে লোকারণ্য। এক পাশে উকিলদের পোশাক পরা মানুষ, অন্য পাশে মামলার পক্ষ বিপক্ষের লোকজন। মেঘলার চোখ আটকালো এক জায়গায়। শিরিন, এতদিন পর সেই মুখ। শিরিন পরেছে কালো শাড়ি, মুখে কৃত্রিম সৌন্দর্য, যার পাশে রিয়াজ বদমাইশি হাসি দিয়ে শিরিন এগিয়ে এসে বলল, কি মেঘলা, কেমন আছিস? নতুন শ্বশুর বাড়ি বেশ আরামের না? মেঘলা কোনো জবাব দিল না, শুধু তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইল। আজ দেখে নেব তোর কত বড় সাহস। অর্ণব এগিয়ে যেতে চাইলে শাহেদ আনোয়ার তাকে থামিয়ে দিলেন। কোর্ট চত্বরে কিছু করবি না অর্ণব, এরা সেটাই চাই। শুনানি শুরু হলো। আইনজীবী মেঘলার পক্ষে জোরালো বক্তব্য রাখলেন, শিরিনের আইনজীবী পাল্টা যুক্তি দিলেন। বিচারক উভয় পক্ষ শুনে কিছু নথি তলব করলেন। দিন শেষে পরবর্তী শুনানোর সময় রিয়াজ আবার এগিয়ে এলো, কানে কানে অর্ণবকে বলল, তোর বউ আজ খুব নেত্রী সাজছে, তাই না? কিন্তু মনে রাখিস, দিন শেষে ওর যা কিছু সব তুই পাস না। ওর অতীত তো এখন ওর সাথেই। অর্ণব কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রিয়াজ হেসে সটকে পড়ল। এই ঘটনা অর্ণবের মাথায় আগুন ধরিয়ে দিল। সারা পথ বাড়ি ফিরতে অর্ণব চুপচাপ। মেঘলা পাশে বসে আছে, কিন্তু সে কোনো কথা বলছে না। মেঘলা বুঝতে পারছিল অর্ণবের ভেতরে কিছু একটা ঘটছে। পরের দিন সকালে অপ্রত্যাশিত কিছু ঘটল। মেঘলা নাস্তা করতে এসে দেখল অর্ণবের আসন খালি। অর্ণব খুব ভোরে বেরিয়েছে, বলেছে কিছু কাজ আছে। মেঘলার মনটা খারাপ হয়ে গেল। কাল রাতের ঘটনার পর অর্ণবের কিছু একটা করা উচিত ছিল, হয়তো ক্ষমা চাওয়া, নয়তো কোনো পরিকল্পনার কথা বলা, কিন্তু সে কিছু না বলেই চলে গেল। দুপুর পর্যন্ত অর্ণবের কোনো খোঁজ নেই, ফোনও বন্ধ। মেঘলা অস্থির হয়ে উঠল। শাহেদ আনোয়ারকে ফোন করা হলো, তিনিও অর্ণবের খবর জানেন না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এলো, তখন বৃষ্টি থেমেছে। মেঘলা ছাদে গিয়ে দাঁড়ালো, মনটা অসম্ভব অস্থির। হঠাৎ কলিং বেল বাজলো। মেঘলা নিচে নেমে এসে দেখলো অর্ণব ফিরেছে, কিন্তু তার চেহারা দেখে থমকে গেল। অর্ণবের মুখ ফোলা, চোখে নিচে কালি, জামা ছেঁড়া। কি হয়েছে তোমার? অর্ণব কিছু বলল না, সোজা ঘরে ঢুকে বালিশে মুখ গুজে পড়ল। মেঘলা তার পেছন পেছন এসে বলল, অর্ণব বলো কি হয়েছে? কোনো জবাব নেই। মেঘলা জোর করে তার কাঁধ ধরে ঘোরালো। তখন সে দেখল অর্ণবের চোখ দিয়ে জল গড়াচ্ছে। তাকে দেখে ভয় তো লাগছে, একসাথে বিধ্বস্ত। প্লিজ বলো কি হয়েছে? অর্ণব ফিস ফিস করে, আমি আর সহ্য করতে পারছিলাম না। কাল রাতের পর মনে হলো এই শয়তানটাকে শেষ করতেই হবে, তাই ভোরে বেরিয়ে ওর ফ্ল্যাটে গেলাম। ও একা ছিল, আমাদের মধ্যে হাতাহাতি হলো। আমি ওকে ঠেলে দিলাম, ও সিঁড়ি দিয়ে পড়ে গেল। মাথায় প্রচণ্ড আঘাত লেগেছে, রক্ত, অনেক রক্ত। আমি ভয় পেয়ে পালিয়ে এসেছি। আমি জানি না ও বেঁচে আছে কিনা, হয়তো মারা গেছে। মেঘলা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। মেঘলা নিজের মুখ হাত দিয়ে চেপে ধরল।
অর্ণব, তুমি এটা কি করলে? এটা তো খুন। আমি জানি, কিন্তু আমি আর পারছিলাম না মেঘলা। ওই শয়তানটা তোমাকে নিয়ে কথা বলল, তোমার ক্ষতি করতে চাইলো। আমি ওকে সহ্য করতে পারিনি। এখন কি হবে? আমি জানি না, পুলিশ আসতে পারে যে কোনো সময়। এমন সময় অর্ণবের ফোন বেজে উঠল। ভাঙ্গা ফোনটা সে মেরামত করছিল। সকালে ফোন ধরে কিছু শুনে তার মুখ সাদা হয়ে গেল। মেঘলা জিজ্ঞেস করলো, কি? ও মরেনি, রিয়াজ হাসপাতালে আছে, গুরুতর অবস্থা, কিন্তু মরেনি। আরও থানায় অভিযোগ করেছে, পুলিশ আসছে। মেঘলা কিছু বলতে যাবে এমন সময় কলিং বেল বেজে উঠল জোরে, একটানা ভয়ঙ্কর রকমের জরুরি। অর্ণব দাঁড়িয়ে বলল, মেঘলা তুমি চিন্তা করো না, আমি দরজা খুলছি। না, তুমি লুকাও। লুকিয়ে লাভ নেই, আমি যা করেছি তার শাস্তি আমার পেতেই হবে। তবে একটা কথা বলি, আমি সত্যি ওকে খুন করতে চাইনি, ও আমাকে উস্কিয়ে দিয়েছিল। আমি তোমাকে হারাতে পারবো না, তুমি যাই করো। তুমি পাগল, তুমি ভুল করো, কিন্তু তুমিই তো একমাত্র মানুষ যে আমাকে সত্যিই ভালোবাসো। অর্ণবের চোখ দিয়ে জল গড়ালো। এই প্রথম মেঘলা তাকে নিয়ে তার মনে কথা বলো, যে কথাটা শোনার জন্য অর্ণব এতদিন হাহাকার করছিল। কিন্তু কি ভয়ঙ্কর সময়ে সেই কথা শুনতে হলো। অর্ণব নিচে নামলো, মেঘলাও তার পেছন পেছন নামলো। দরজা খুলতে 4 জন পুলিশ ঢুকে পড়লো। অর্ণব আনোয়ার, জি আমি। আপনার বিরুদ্ধে রিয়াজ আহমেদকে গুরুতর জখম করার অভিযোগ এসেছে। আপনাকে থানায় যেতে হবে। আমিও যাব। আপনি কে? আমি ওর স্ত্রী। মেঘলা তুমি বাসায় থাকো। না, আমি তোমাকে একা ছেড়ে যাব না। মেঘলার গলায় এমন দৃঢ়তা যে অর্ণব আর কিছুই বলতে পারল না। ততক্ষণে শাহেদ, আনোয়ার আর নাসরিন খবর পেয়ে দৌড়ে এলেন। নাসরিন কাঁদছেন, শাহেদ আনোয়ারের মুখ শক্ত। তিনি সাথে সাথে আইনজীবীকে ফোন করলেন। পুলিশ অর্ণবকে গাড়িতে তুলো। মেঘলা নিজেও উঠে বসলো তার পাশে। অর্ণব অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটা যে এতদিন তাকে দূরে সরিয়ে রেখেছিল, আজ সবচেয়ে বড় বিপদে নিজে থেকে তার পাশে এসে দাঁড়িয়েছে। থানায় পৌঁছে অর্ণবকে জিজ্ঞাসাবাদের জন্য ভেতরে নেওয়া হলো। মেঘলা অপেক্ষার ঘরে বসলো। এক একে ঘটনা যা ঘটেছে সব মনে পড়ছে তার। অর্ণবের পাগলামি, রিয়াজের খোঁজা, ছাদের উপরে বৃষ্টি, আর আজকের এই গ্রেপ্তার। জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তে দাঁড়িয়ে সে বুঝতে পারল সে অর্ণবকে কতটা ভালোবাসে। কিছুক্ষণ পর দারোগা বেরিয়ে এলেন। আমরা অর্ণবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করছি, অভিযোগ গুরুত্বপূর্ণ, তাই আজ রাতটা তাকে থানায় থাকতে হবে, কাল আদালতে তোলা হবে। আমি কি ওর সাথে দেখা করতে পারি? মেঘলা ভেতরে গেল। অর্ণবকে একটা বেঞ্চে বসিয়ে রাখা হয়েছে। মেঘলাকে দেখে তার চোখ চিকচিক করে উঠল। মেঘলা তুমি এখানে? কোথায় যাব? বাসায় যাও, তুমি ক্লান্ত। ক্লান্তি পরে দেখা যাবে, আগে তুমি বলো তুমি ঠিক আছো? অর্ণব মিলান হাসলো। মেঘলার চোখে জল। আমি বলতে চেয়েছিলাম অনেক আগেই, কিন্তু ভয় পেয়েছিলাম। এখন আর ভয় নেই অর্ণব। আমি জানি তুমি পাগল, তুমি ভুল করো, কিন্তু তুমি আমাকে সত্যিই ভালোবাসো। পুলিশ ইশারা করলো, সময় শেষ। মেঘলা উঠে দাঁড়িয়ে অর্ণবের কপালে হাত রাখলো। সাবধানে থেকো, সকালে আসবো। অর্ণব চোখ বুজে সেই ছোঁয়া অনুভব করলো। পরদিন সকালে অর্ণবকে আদালতে তোলা হলো। আদালত চত্বরে লোকজন, দুই পক্ষের সমর্থক। রিয়াজ হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে, কিন্তু মাথায় ব্যান্ডেজ নিয়ে আদালতে এসেছে। শিরিনও এসেছে। মেঘলা, শাহেদ, আনোয়ার, নাসরিন সবাই উপস্থিত। শুনানি শুরু হলো। অর্ণবের বিরুদ্ধে গুরুতর জখমের অভিযোগ তুলল তারা। বলল অর্ণব পূর্ব পরিকল্পিতভাবে রিয়াজকে আক্রমণ করেছে। হত্যা চেষ্টার মামলা দায়ের করা হয়েছে। আইনজীবী পাল্টা যুক্তি দিলেন। আমার মক্কেল আত্মরক্ষা করেছিলেন। ঘটনার দিন সকালে রিয়াজ আহমেদ প্রথম অর্ণবকে ফোন করে হুমকি দিয়েছিলেন, যা কল রেকর্ডের মাধ্যমে প্রমাণিত হবে। এছাড়াও পূর্বে একাধিকবার রিয়াজ ও তার ফুফু শিরিন আক্তার অর্ণবের স্ত্রীকে মেঘলাকে হত্যা ও অপহরণের হুমকি দিয়েছিলেন। থানায় জিডি আছে, সেখানে রিয়াজই প্রথম আক্রমণ করে। হাতাহাতির সময় দুর্ঘটনায় তিনি সিঁড়ি থেকে নিচে পড়ে যান। এটা কোনো হত্যা চেষ্টা নয়। বিচারক উভয় পক্ষের বক্তব্য শুনে মন্তব্য করলেন। আইনজীবী জামিনের আবেদন করলেন। রাষ্ট্রপক্ষ
আপত্তি তুলো, কিন্তু যাবতীয় প্রমাণ, জিটির কপি, ফোন কল রেকর্ড, রিয়াজের আগের অপরাধের তালিকা উপস্থাপন করার পর বিচারক অর্ণবকে জামিন দিলেন। মেঘলা স্বস্তির নিঃশ্বাস পেল। অর্ণব বেরিয়ে এলো আদালত থেকে। মেঘলা তার কাছে এগিয়ে গিয়ে বলল। চলো বাসায় যাই। অর্ণব কিছু বলল না, শুধু মাথা নাড়ল। বাসে ফিরে সবাই একত্রিত হলো। নাসরিন অর্ণবকে জড়িয়ে ধরে কাঁদলেন। আমি জানতাম সত্যর জয় হবেই, কিন্তু তোরা দুজন এখন থেকে খুব সাবধানে থাকবি। রিয়াজ আর শিরিন এখনো শেষ হয়নি। ওদের শেষ আমিই করব। সবাই অবাক হয়ে তাকালো। আমি আর ভয়ে পালিয়ে বেড়াবো না। আমার জীবন, আমার বাবার সম্পত্তি, আমার সংসার, এই সবের জন্য আমি নিজে দাঁড়িয়ে লড়বো। অর্ণব তাকিয়ে রইল মেঘলার দিকে। এই মেয়েটা আজ কেমন বদলে গেছে। এতদিনে ভীত অসহায় মেঘলা কোথায় হারিয়ে গেল। সামনে যে দাঁড়িয়ে আছে সে যেন এক যোদ্ধা। রাতে ঘরে ফিরে দুজন বসে রইল। জানালা দিয়ে মৃদু বাতাস আসছে, আর দূরে শহরের আলোগুলো জলজল করছে মিটিমিটি। মেঘলা, আমি তোমার কাছে একটা কথা চাইবো। আমাকে ক্ষমা করো। আমি পাগলের মতো ব্যবহার করেছি, তোমাকে সন্দেহ করেছি, বন্দি করে রাখতে চেয়েছি। আমি জানি এগুলো অন্যায় ছিল। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। অর্ণব, তুমি ভুল করেছো, কিন্তু আমিও করেছি। তোমাকে দূরে সরিয়ে রেখে আমি সম্পর্কটাকে এগোতে দেইনি। তুমি পাগল হয়েছো আমার জন্য, আর আমি পাথর হয়েছি। কিন্তু কাল যখন পুলিশ দরজায় এলো, তখন আমার মনে হলো যখন হারিয়ে ফেলি তোমাকে, তাহলে আমি আর কোনো দিন বাঁচতে পারবো না। মেঘলা, আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি আর কোনোদিন তোমার উপর জোর করব না। তোমার স্বাধীনতা, তোমার ইচ্ছা সব কিছুর আগে থাকবে। আমি শুধু চাই তুমি হাসো। মেঘলা হেসে ফেল। সে হাসিটা অর্ণবের চোখে স্বর্গের আলো এনে দিল। পরের দিন থেকে শুরু হলো মেঘলার লড়াই। সে নিজে আদালতে গিয়ে সাক্ষ্য দিল। শিরিনের অত্যাচার, রিয়াজের উৎপাত, বাবার সম্পত্তি আত্মসাতের চেষ্টা, সবকিছু খুলে পড়ল। তার সাহস দেখে সবাই অবাক। শিরিন আদালতে মিথ্যা কান্নাকাটি করছিল, কিন্তু বিচারক তার ধূর্ততা ধরতে পারেন। দীর্ঘ শুনানি শেষে আদালত রায় দিল, শিরিনকে মেঘলার বাবার ফ্ল্যাট ও সম্পত্তি ফিরিয়ে দিতে হবে। রিয়াজের বিরুদ্ধে হুমকি, নারী নির্যাতন ও মারধরের অভিযোগের মামলা চলবে। অর্ণবের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা খারিজ হয়ে গেল। আদালত থেকে বের হওয়ার সময় রিয়াজ আর শিরিনের মুখ কালো হয়ে গিয়েছিল। মেঘলা তাদের দিকে তাকিয়ে বলল। আমার জীবন থেকে তোমার অধ্যায় শেষ। বাড়ি ফিরে সবাই মিলে একসাথে খেতে বসলো। নাসরিন রান্না করেছেন মেঘলার পছন্দের ইলিশ মাছ, অর্ণবের পছন্দের গরু মাংস, আর শাহেদ আনোয়ারের জন্য ডাল। টেবিল ভর্তি খাবার আর সবার মুখে হাসি। আজকের দিনটা আমাদের জীবনের একটা স্মরণীয় দিন। মেঘলা, তুই প্রমাণ করলি মেয়েরা চাইলে সব পারে। মেঘলা লজ্জা পেল। আপনাদের সমর্থন না থাকলে আমি পারতাম না। এখন তোরা দুজন একটু সুখে থাকার চেষ্টা কর। অনেক ঝড়ঝাপটা সহ্য করেছিস। এখন রাত, জানালা খোলা, বাতাস আসছে। মেঘলা আর অর্ণব নিজেদের ঘরে। আজকের রাতটা আলাদা। কোনো তাড়া নেই, কোনো ভয় নেই, কোনো সন্দেহ নেই। শুধু দুটো মানুষ যারা একে অপরকে পুরোপুরি মেনে নিয়েছে। মেঘলা নকশি কাঁথাটা পিছিয়ে দিল। অর্ণব যেটা কিনে দিয়েছিল আজাদ মার্কেট থেকে, তার উপর বসলো। অর্ণব পাশে বসতে গেলে মেঘলা বলল। দাঁড়াও, একটা কথা আগে বলি। বাসরাতে তুমি বলেছিলে তুমি যতদিন না আমি রাজি হই তুমি আমাকে ছোবে না, মনে আছে? খুব মনে আছে। আমি রাজি। অর্ণবের বুকের ভেতর ধক করে উঠল। মেঘলা, তুমি নিশ্চিত? নিশ্চিত, আর কোনো সন্দেহ নেই আমার। অর্ণব ধীরে ধীরে মেঘলার হাত ধরল, তারপর কানে কাছে ফিস ফিস করে বলল। আমি জানতাম এই দিন আসবে। এই প্রতীক্ষায় আমাকে সুন্দর করে ভেবেছে, আবার করেছে। মেঘলা চোখ বুজে অনুভব করতে লাগলো অর্ণবের নরম ছোঁয়া। এতদিন ধরে যে শুধু আঘাত পেয়েছে, আজ প্রথম সে ভালোবাসার ছোঁয়া পাচ্ছে। অর্ণব তার কপালে চুমু আঁকলো, এরপর চোখের পাতায়, নাকের ডগায়, গালে। মেঘলার শরীর কেঁপে উঠল ভয়ে নয়, আনন্দে। অর্ণব, আমি ভালোবাসি তোমাকে। এই বাক্যটা শোনার জন্য আমি এতকাল পাগল ছিলাম। আজ সব ধৈর্যের ফল পেলাম। তোমার ধৈর্যের জয় হয়েছে, কিন্তু এখন থেকে পাগলামি করবে না। করব না, কথা দিচ্ছি।
মেঘলা হেসে অর্ণবকে জড়িয়ে ধরল খুব শক্ত করে, যেন কেউ কেড়ে নিয়ে যাবে এই ভয়ে। কিন্তু আজ আর সেই ভয় নেই, আজ শুধু পূর্ণতা। রাত গভীর হলো, বাইরে জ্যোৎস্না নামলো, জানালা দিয়ে আলো এসে বিছানার উপর পড়েছে। মেঘলা অর্ণবের বুকে মাথা রেখে শুয়ে আছে। অর্ণব আঙ্গুল চালাচ্ছে তার চুলে। মেঘলা ফিস ফিস করে বলল, জানো অর্ণব, ছোটবেলায় মা বলতেন তোর জীবনে একদিন কেউ আসবে যে তোকে অন্ধকার থেকে টেনে তুলবে। আমি ভাবতাম মা মিথ্যা বলছেন, কিন্তু আজ মনে হচ্ছে মা ঠিকই বলেছিলেন। আর আমি ভাবতাম যে মেয়েটা একদিন ক্যানভাসে রং মাখিয়ে আমাকে মুগ্ধ করেছিল সে একদিন আমার হবে, সেটাও সত্যি হয়েছে। তারা দুজন একসঙ্গে বলে, আসলে আমরা আমরা দুইজনই ভাগ্যবান।